আয়ন শেহরিশের এমনভাবে বসা দেখে মুচকি হাসে, তারপর বলে, কি বাড়াবাড়ি করলাম? আপনি কি গাধা নাকি? আপনি আর আমি এখন স্বামী স্ত্রী, টাচ করতে আবার পারমিশন লাগে নাকি? শেহরিশের এমন কথায় আয়নও রসিকতার সাথে টেনে টেনে বলে। ও পরপর ঠোঁট কামড়িয়ে আয়নের 2 হাত শেহরিশের কোমরে রেখে বলে। বউ হট লাগছে কিন্তু। শেহরিশ আয়নের কথার মানে বুঝতে পেরে তড়িঘড়ি করে তার উপর থেকে নেমে পাশে বসে। আয়ন শেহরিশকে পাশে বসতে দেখে তার হাতটা টেনে তাকে শুইয়ে তার কাছে নিয়ে আসে। শেহরিশের দিকে খানিকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়ান। তারপর কি ভেবে শেহরিশের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যেতেই শেহরিশ তার চোখ খিজে বন্ধ করে নেয়। আয়ন শেহরিশের এমন কাণ্ড দেখে হাসে। তারপর শেহরিশের কপালে একটা চুমু খেয়ে তাকে জড়িয়ে ধরে বলে, ঘুমা পাখি, সকালে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। শেহরিশও আর কোনো কথা বলে না। আয়নের বুকে মুখ গুজে পাড়ি দেয় ঘুমেতে এসে। সকাল সকাল শেহরিশ উঠে আজকে মিস জেনিকে সাহায্য করে ব্রেকফাস্ট বানাতে। আয়ন নিচে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। অফিসে পৌঁছতে আয়ন তার কেবিনে গিয়ে কিছু ফাইল নিয়ে নাড়াচাড়া করে। তারপর কিছুটা কাজ করে শিহাবকে কল করে। শিহাব কল ধরতেই আয়ন বলে, 10 মিনিটের মধ্যে কেবিনে আয়। ঠিক আছে, যাচ্ছে। শিহাব আয়নের কেবিনে আসতেই আয়ন তার হাত ঘড়িতে টাইম দেখে, তারপর বলে, টাইমের ভেতরে এসেছিস। বস, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বলেন। তোর আর তোর বইয়ের লাগেজ গুছিয়ে রাখিস, কালকে আমরা পালি বিচে যাচ্ছি। শিহাব অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। সে বলে, মানে আমি, আপনি, ভাবি আর জুহি 4 জন হানিমুনে যাচ্ছে? আয়ন এবার রেগে গিয়ে বলে, গাধা, যা ফুট, যা বলেছি তাই করবি। সময় মতন রেডি হয়ে আমার বাড়িতে গাড়ি নিয়ে চলে আসবে। শিহাব 36 পার্টির দাঁত বের করে হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই স্যার। বিয়ে করে আপনার তাহলে একটু মাথার বুদ্ধিটা খুললো। এই গাধা, কি বললি তুই? আর একবার বল। শিহাব আমতা আমতা করে বলে, আপনি শুনতে পেয়েছেন স্যার? কই কিছু বলেনি তো। যা বেরো এখান থেকে। শিহাব আয়নের কেবিন থেকে বেরিয়ে যায়। আয়ন ভেবেছিল যে তারা ঘুরতে যাবে, কিন্তু যেহেতু বিয়ের পরে এটা তাদের প্রথম ঘুরতে যাওয়া, তো হানিমুন বললেও চলে। আজকে অফিসে অনেকটাই কাজ ছিল, যার কারণে আয়নের বাড়ি ফিরতে খানিকটা লেট হয়। আয়ন যখন বাড়ি ফেরে তখন প্রায় রাত 10টা বাজে। আয়ন কলিং বেল বাজালে মিস জেনি দরজা খুলে দেয়। আয়ন জিজ্ঞেস করে, শেহরিশ কোথায়? ঘরে আছে। খেয়েছে? না, আপনার জন্য ওয়েট করছিল। আমি জিজ্ঞেস করলে বলে যে আপনার সাথেই খাবে। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। আর শিবা খেয়েছে? হ্যাঁ, আমি আরও খেয়েছি। আয়ন এবার লম্বা লম্বা পা ফেলে রুমে যায়। রুমে প্রবেশ করতেই দেখে শেহরিশ আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আয়ন গুটি গুটি পায়ে শেহরিশের কাছে গিয়ে তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। আয়নের স্পর্শ পেতেই এবার শেহরিশ আয়নের দিকে ঘুরে তাকায়। আয়ন তার হাতে থাকা আগের দিনের সেই শাড়ির প্যাকেটটা আর ফুলটা শেহরিশের দিকে এগিয়ে দেয়। শেহরিশ ভ্রু কুচকায় বলে, এমন ফুল কেন? আর এই প্যাকেটে কি? কালকে যে আসার সময় তোমার জন্য ফুল নিয়েছিলাম, ওই ফুলগুলো হালকা মুচড়ে গিয়েছে, তাই জন্য এমন লাগছে। সমস্যা নেই, পরে আবার অন্য ফুল কিনে দেব। আর প্যাকেটে কি আছে সেটা তুমি খুলেই দেখো। আর হ্যাঁ, আমি কিন্তু আগে এসব কিছুই কিনিনি, নিজের মনে যেটা হয়েছে সেটাই নিয়েছি। তোমার যদি পছন্দ না হয় তাহলে আমার আর কিছু করার নেই। আপনি যেটা দিবেন সেটাই আমার পছন্দ। তা হঠাৎ কালকে কি মনে করে আমার জন্য এসব কিনতে গিয়েছিলেন? আয়ন আনমনে বলে, ওই শিহাব বলেছিল তাই। শেহরিশ এবার রেগে যায়। সে বলে, ও, শিহাব বলেছিল তাই? আপনি নিজে থেকে কিছু আনেননি? যান, আমি গ্রহণ করলাম না আপনার জিনিস। আরে আরে, শিহাব তো শুধু আমাকে বলেছে, পছন্দ তো আমি করেছি। মানে আমি আজ পর্যন্ত কোনোদিন কারোর জন্য এমন জিনিস কিনিনি, তোমার জন্য প্রথম কিনলাম, আর তুমি এমন করছো। শেহরিশ আয়নের কথার ধরনে হেসে ফেলে, তারপর বলে, মজা করছি। আপনি কোনো জিনিস এনেছেন আর আমি সেটা না নিব, এটা হয়? ভয় পাইয়ে দিলে যে। আচ্ছা, এবার খুলে দেখো পছন্দ হয় কিনা। তার আগে বলেন, আজকেও লেট হয়েছে কেন? আজকে অফিসে একটু এমার্জেন্সি কাজ ছিল কিছু, তাই। ও,
কথাটা বলেই শেহরিশ প্যাকেটটা খুলে দেখে একটা লাল সুন্দর শাড়ি আর তার সাথে ব্লাউজ আর পেটিকোট আছে। শেহরিশ কিছু বলতে যাবে তার আগেই আয়ন বলে, আজকে অফিসে একটু এমার্জেন্সি কাজ ছিল কিছু, তাই। তোমার পেটিকোটের সাইজ কত তা কিন্তু আমি জানি না। না মানে আমি আন্দাজ করে এনেছি। যদি আয়নের বলার মাঝেই শেহরিশ বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থামেন এবারে। আমি সব বুঝতে পেরেছি। আপনি এবারে যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমার খুব ক্ষুধা পেয়েছে। আয়ন শেহরিশের কথা মতো ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে তারা দুজন একসাথে ডিনার করে শুয়ে পড়ে। পরের দিন ভোর 5টার দিকে আয়নের ফোনে অ্যালার্ম বাজে। শেহরিশ আয়নের বুকে ঘুমোচ্ছিল। আয়ন নিজের ফোনটা নিয়ে অ্যালার্ম অফ করে দিয়ে শেহরিশকে ডাকে। শেহু, এই শেহু, ওঠো। শেহরিশ আয়নের কথায় বিরক্ত হয়। সে ঘুমের ঘোরে বলে, ঘুমাতে দিন না। কি হলো, উঠলেন কেন? ঘুমাবো। আয়ন এবার শেহরিশকে হাত ধরে টেনে তুলে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। ঘুমের ঘোরে এমন একটা অবস্থা হওয়ায় শেহরিশ ভ্যাবাচাকা খেয়ে যায়। শেহরিশ কিছু বলতে যাবে তার আগেই আয়ন শাওয়ার অন করে শেহরিশের সাথে শাওয়ার নিচে দাঁড়িয়ে পড়ে। শেহরিশ বলে, আরে আরে কি করছেন? আমরা একসাথে শাওয়ার নিচ্ছি। এখন কি শাওয়ার নেওয়ার সময়? ঘুমের মধ্যে এমনভাবে ডেকে আনলেন কেন? বউয়ের সাথে একটু রোমান্স করার ইচ্ছে হলো, তাই। আপনি না একটা আস্ত নির্লজ্জ, সাথে গাধা মাথা মোটা। আয়ন হাসে। তারপর শেহরিশের কাছে এসে তার ভেজা শরীরের সাথে নিজের শরীরটা লাগিয়ে দাঁড়ায় আর দুই হাত শেহরিশের কোমর চেপে ধরে বলে, নির্লজ্জ, কিন্তু বউয়ের সামনে না। বউয়ের সামনে কেউ নির্লজ্জ হয় নাকি? এই ছাড়েন ছাড়েন আমাকে। আপনি কিন্তু আমাকে একদম টাচ করবেন না, ছাড়ুন ছাড়ুন। আয়ন হাসে। পরপরই শেহরিশকে ছেড়ে দেয় এবং বলে, আমরা পার্লি বিচ যাচ্ছি। 7টার দিকে বার হব। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রেসপত্র গুছিয়ে নাও। আর হ্যাঁ, বেশি দিন না, 2 দিনের জন্য যাচ্ছে। শেহরিশের খুবই আনন্দ হয়। বলে, সত্যি আমার অনেক দিন ইচ্ছে ছিল। থ্যাংক ইউ। আমরা আর কারা যাচ্ছি? শিহাব আর ওর ওয়াইফ। ওয়াও, অনেক মজা হবে। শেহরিশ আনন্দে আয়নকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ। আয়ন হেসে বলে, আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও জলদি, তারপর আমি ফ্রেশ হব। শেহরিশ আয়নের কথা মতো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেয় এবং জিনিসপত্র সব কিছু গুছিয়ে নেয়। প্রায় 7টার দিকে শিহাবরা পৌঁছয় আয়নের বাড়ি এবং তারা সবাই রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে। আয়নরা কানাডার রাজধানীতে থাকে। সেখান থেকে পার্লি বিচে পৌঁছতে তাদের প্রায় 12 ঘন্টা সময় লেগে যায়। এরই মাঝে শিহাব আয়ন দুজনেই এক্সচেঞ্জ করে ড্রাইভ করেছে। মাঝে একটা জায়গায় থেমে তারা দুপুরে লাঞ্চ করেছে। আর শেহরিশ তো সারা রাস্তায় যুথির সাথে গল্প করছে আর ঘুমিয়ে কাটিয়েছে। তারা সবাই পৌঁছে একটা হোটেলে ওঠে। হোটেলটা আয়নের আগে থেকেই বুক করা ছিল। এই হোটেলের রুমের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর আসে। শেহরিশ আর আয়ন রুমে আসে। শেহরিশ তো রুমে ঢুকতেই ধপ করে বিছানায় শুয়ে পড়ে। তা দেখে আয়ন বলে, এই কি হলো? খুব কষ্ট হচ্ছে। উফ, তুমি আসলে সারা রাস্তা ঘুমিয়ে আর গল্প করে, আর আমি আর শিয়াব কষ্ট করে ড্রাইভ করে, আর বলে কি কষ্ট হচ্ছে। শেহরিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, উফ, যা বলছি তাই করেন তো। দেখেন, গোসল করলে শরীরটা হালকা লাগবে। আয়ন কিছু বলতে যাবে তখনই শেহরিশ তার বলার মাঝখানেই বলে ওঠে, হুম, আর একটা কথাও না, বইয়ের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। যান, এবার চুপচাপ গিয়ে গোসল করে নিন। আয়ন এবার শেহরিশের দিকে ঝুঁকে বলে, খুব তো বইয়ের অধিকার ফলাচ্ছেন মিস আয়ন মির্জা। শেহরিশ এবার বিরক্ত হয়ে উঠে বসে বলে, এই তাড়াতাড়ি যান, আপনি আসলে আমিও গোসল করতে যাব, তারপরে একটু বাইরে ঘুরতে যাব। যান যান। আয়ন বউয়ের কথায় বাধ্য হয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নেয়। তারপর বের হয়ে এসে শেহরিশকে বলে ফ্রেশ হয়ে নিতে। শেহরিশও কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে বার হয়ে আয়নকে দেখতে পায় না শেহরিশ। এদিকে ওদিকে চোখ যেতেই দেখে ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছে। শেহরিশ আয়নের কাছে যেতেই শুধু একটুখানি শুনতে পায় আয়ন কাউকে রাগী কণ্ঠে বলছে, যেভাবেই হোক ওকে আমার জ্যান্ত সামনে চাই। ওকে খুঁজে পাওয়ার জন্য যা প্রয়োজন তাই কর। কতদিন আর গা ঢাকা দিয়ে বসে থাকবে? একদিন না একদিন তো আমার সামনে আসবেই। ওই বাকি কথাটা বলতে যাবে তখনই আয়নের চোখ যায় শেহরিশের দিকে।
আয়ন তখন অন্ধুকে বলে। রাখছি, আর কাজটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা কর। আয়ন ফোন রেখে শেহরিশকে কিছু বলতে যাবে, তার আগেই শেহরিশ বলে। কি ছিল ফোনে? আর কি বলছিলেন? অন্তুর সাথে কথা বলছিলাম। কি বলছিলেন? কাকে? জ্যান্ত সামনে যান। আয়ন কথাটা এড়াতে শেহরিশের কাছে এসে ওর একটা কাঁধে হাত দিয়ে ওকে নিয়ে দরজার দিকে যেতে যেতে বলে। অন্তুর সাথে কথা বলছিলাম। আরে ওসব কথা বাদ দাও তো, বলবো এক সময়। এখন চলো আমরা একটু বিচ থেকে ঘুরে আসি। শেহরিশ সন্দিহান দৃষ্টিতে আয়নের দিকে তাকায়। তা দেখে আয়ন বলে। এমনভাবে তাকিও না শিহু পাখি, কেমন কেমন হয়। শেহরিশ এবার আয়নের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে। আপনার কেমন কেমন? আপনি আপনার মধ্যে রাখেন, কথা এড়িয়ে যাচ্ছেন। আগে আমাকে আনসারটা দিন, না হলে আমি এখান থেকে এক পাও নড়ব না। আয়ন ছোট করে একটা শ্বাস ফেলে বলে। আচ্ছা বলবো, চলো এখন বাইরে যাই। বাইরে গিয়ে না হয় ঘুরতে ঘুরতে বলবো। শিহাবরাও ওয়েট করছে। ঠিক আছে, চলো। রুম থেকে বার হয়ে তারা দুইজন সামনের দিকে যেতে নিবে, তখনই শিহাব আর জুথির মুখোমুখি হয়। শিহাব বলে। এত লেট, চলেন তাড়াতাড়ি, ঘুরতে হবে তো নাকি? চলেন। কথাটা বলেই শেহরিশ জুথির হাত ধরে নেয়, আর তারা দুজন গল্প করতে করতে এগিয়ে যেতে থাকে। পিছন পিছন আয়ন আর শিহাবরাও আসে। নিচে আসতেই শেহরিশ সোজা চলে যায় রিসেপশনে, গিয়ে তাদেরকে কিছু একটা বলে চলে আসে। শেহরিশ আসতেই আয়ন জিজ্ঞেস করে। রিসেপশনে কি করতে গিয়েছিলে? শেহরিশ বিরক্ত হয়ে বলে। উফ, বেশি বকেন, চলেন তো চুপচাপ। এত কৈফিয়ত কেন? কথাটা বলে শেহরিশ জুতির সাথে আগে আগে হাঁটতে লাগলো, আর আয়ন আর শিহাব পিছন পিছন। শিহাব বলে ওঠে। বাহ, ভালোই উন্নতি হয়েছে তো আপনার দেখছি। আয়ন শিহাবের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে। মানে? শিহাব একটু রসিকতা করেই বলে। জ্যানের উপর কেউ কথা বলতে পারতো না, সে তো দেখছি এখন বউ পেয়ে পুরো উল্টে গিয়েছে। আয়ন শিহাবের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে। আজকাল একটু বেশিই বকছিস, কিছু বলছি না বলে বল। তারা সকলে হাঁটতে হাঁটতে বিচে এসে পৌঁছায়। আয়ন শিহাবকে বলে। এখানে বউয়ের সাথে হানিমুনে এসেছিস না আমার সাথে? শিহাব বুক ফুলিয়ে বলে। আরে স্যার কি বলেন, অবশ্যই বউর সাথে। আমি কি বেরি নাকি যে আপনার সাথে বাসর করব? কথাটা বলেই সঙ্গে সঙ্গে শিহাব জিভ বার করে ফেলে। আয়নের দিকে তাকাতেই দেখে চোখ বড় বড় করে রাগি রাগি লুক দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। বলে। হোয়াট ননসেন্স, আর ইউ ম্যাড? শিহাব, কখন কি বলতে হয় অন্তত সেটা ভেবে চিনতে বল। কাদের নিয়ে বাস করছি? নেক্সট দিন যদি এমন কোনো কথা শুনি, একদম ডাইরেক্ট তোকে চাকরি থেকে পাঠিয়ে দেব। আমি কি এত বছর খাইয়া দেয়া গাধা পালন করেছি? সবসময় গাধার মতো প্রশ্ন করে। যা এখন নিজের বউকে নিয়ে ঘোর, আর আমার বউকে আমার সাথে ঘুরতে দে। শিহাব চুপচাপ কোনো কথা না বলেই চলে যায়। আয়ন গিয়ে এবার শেহরিশের পাশে দাঁড়ায়। বলে। পানিতে নামবে নাকি বউ? না না, এখন নামবো, কালকে দিনের বেলা। ঠিক আছে। আয়ন আর শেহরিশ এবার বিচের পাশে একটা চেয়ারে বসলো। হঠাৎ শেহরিশ বলে উঠল। এবার বলেন, তখন কার সাথে ফোনে কথা বলছিলেন? এখনো তুমি ওইটা নিয়ে পড়ে আছো? আমার কাছ থেকে কোনো জিনিস এড়িয়ে যাওয়া সম্ভব না। এখন চুপচাপ আমাকে বলেন, না হলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, বলছি তাহলে শোনো। বলেন, শুনছি। আয়ন পুরো ঘটনাটা শেহরিশকে খুলে বলল। শেহরিশ খানিকটা ভয় পেয়ে বলল। একদম ঠিক করেছেন, কিন্তু খেয়াল রাখবেন আপনার। এত রিস্ক নিয়ে কাজ করেন, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলেন তো? বাবা, আমার জন্য এত মায়া? শেহরিশ খানিকটা ভয় পেয়ে ওর স্বস্তি নিয়ে বলল। আয়নের এই কথাটা শুনে শেহরিশ আয়নের পেটে ঘুষি মারে। আয়ন পেটে হাত দিয়ে বলে। আহ বউ, লাগে তো। আর কেউ মারুক আর না মারুক, আমার বউ আমাকে নিশ্চিত মারবে। বাজে কথা কম বলবেন। আচ্ছা, এইসব ব্যাপারে যদি পুলিশ জেনে যায় তাহলে কি হবে? আজ এতগুলো বছর পুলিশও তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই তাদেরকে ধরতে পারছে না। সেখানে আমি তো তাদের কাজটা সহজ করে দিচ্ছি। বুঝলাম। এমনভাবে তারা দুজন প্রায় অনেকক্ষণ এটা সেটা গল্প করলো বিচের ধারে বসে। কিছুক্ষণ পর শিহাব আর জুথি তাদের কাছে এসে বসে। চলেন স্যার, 10টা বেজে গেছে, ডিনার করার সময় হয়ে গেছে। চল। তারা সকলে মিলে হোটেলে চলে যায়। এসে একসাথেই ডিনার করে নেয়। তাদের সকলের খাওয়া শেষ হলেই শেহরিশ বলে।
আপনারা বিল মিটিয়ে আসুন, তাহলে আমি আর জুহি রুমে যাচ্ছি। আমার খুব ক্লান্ত লাগছে। আয়নও বুঝলো ব্যাপারটা, কারণ আজকে সারাদিন প্রচণ্ড ধকল গেছে সবার উপর দিয়ে। তাই আয়ন বলল। ঠিক আছে, যাও। শেহরিশ আর জুথি তাদের রুমে চলে যায়। কিছুক্ষণ পর আয়ন আর শিহাব চলে আসে। আয়ন দরজা খুলতেই দেখে পুরো রুম অন্ধকার। অন্ধকার দেখে আয়ন খানিকটা অবাক হয়। আয়ন রুমের মধ্যে প্রবেশ করে জোরে জোরে বলে, শেরিশ, এই শেরিশ, কোথায় তুমি? আয়নের ডাক শুনে শেহরিশ ওয়াশরুম থেকে বার হয়ে আসে। ওয়াশরুমের দরজার আওয়াজ শুনে আয়ন সেদিকে তাকায়। দেখে তার পরনে আয়নের দেওয়া সেই আগের দিনের লাল শাড়িটা, হাতে একটা মোমবাতি। তাকে দেখতে কোনো পরীর থেকেও কম লাগছে না। শেহরিশকে এমন অবস্থায় দেখে আয়ন নিজের জায়গা থেকে আর নড়তে পারছে না। গলা দিয়ে আর যেন কোনো কথাই বের হচ্ছে না। শেহরিশ আস্তে আস্তে একটা পুরো রুমের মোমবাতিগুলো জ্বালিয়ে দেয়। আয়ন দেখে পুরো রুম গোলাপের পাপড়ি আর মোমবাতি দিয়ে সাজানো। শেহরিশ মোমবাতিগুলো ধরিয়ে রুমের দরজা নক করে আয়নের সামনে এসে দাঁড়ায়। আয়নের এমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে, এমনভাবে দেখে কি দেখছেন? কি হলো? তুমি কি? কি? আমি কি? আমি কি যেটা ভাবছি সেটাই কি হতে চলেছে? শেহরিশ মাথা নিচু করে হাসে। আয়ন শেহরিশের থুতনিতে হাত দিয়ে তার মুখটা উপরে তোলে। আয়ন ভ্রু কুঁচকে তার প্রশ্নের উত্তরে জিজ্ঞেস করে। শেহরিশ এবার আয়নের গলা জড়িয়ে ধরে তার দুই পায়ের উপরে ভর দিয়ে ডিঙি মেরে আয়নের ঠোঁটে ছোট্ট করে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। শেহরিশকে আজ এমন অবস্থায় দেখে তার এমনিই হুঁশ ছিল না। তার উপর শেহরিশ নিজে থেকেই কাছে আসা, সব মিলিয়ে আয়না নিজেকে সামলাতে পারে না। শেহরিশের দিকে তাকিয়ে তার দুই চোয়ালে হাত দিয়ে উন্মাদের ন্যায় কিস করতে থাকে। কিছুক্ষণ পর আয়ন মাথা তুলে দেখে শেহরিশ চোখ বন্ধ করে আছে। এবার সে আরও গভীরভাবে কিস করতে থাকে। খানিকক্ষণ বাদে শেহরিশও রেসপন্স করে। এবার আয়ন নিজেকে আর দমিয়ে রাখতে পারে না। শেহরিশকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বিছানায় আলতো করে শুয়ে দেয়। নিজের শার্টটা খুলে ছুঁড়ে পারে মেঝেতে। তারপর মুখ ডুবিয়ে দেয় শেহরিশের গলায়। শেহরিশ আয়নের এমন স্পর্শ পেয়ে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ আয়ন মাথা তুলে নেশাক্ত কণ্ঠে বলে ওঠে, শেহু বেবি, শেহু বেবি, আজ কিন্তু অন্যদিনের তুলনায় বেশি কষ্ট দেব, প্লিজ বাধা দিও না। শেহরিশ আয়নের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে মুচকি হাসে। আয়নও মুচকি হেসে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর আস্তে আস্তে শেহরিশের দেহে ভালোবাসার পরশ এঁকে দেয় এবং দুটি মানুষ হারিয়ে যায় এক অন্য জগতে, যেখানে শুধু সুখ ছাড়া কিছুই নেই। প্রতিবারের ন্যায়ই এবারেও আয়নকে সামলাতে হিমশিম খায় শেহরিশ। মাঝরাতের দিকে আয়ন শেহরিশকে ছেড়ে পাশে শুয়ে পড়ে। তখনই তার পিঠের কিছু কিছু জায়গায় জ্বালা দিয়ে উঠল। বুঝতে আর বাকি রইল না এটা শেহরিশের নখের আঁচড়। পাশে তাকিয়ে দেখে শেহরিশ চোখ বুজে চোখের পাশে এখনও তার পানি চিকচিক করছে। আপন মনে হাসলো আয়ন, ভাবলো একটু বেশি আদর দেওয়া হয়ে গিয়েছে। তারপর শেহরিশকে জড়িয়ে ধরে পাড়ি জমায় ঘুমের দেশে। সকাল 9টায় শিহাবের ফোনের আওয়াজে ঘুম ভাঙে আয়নের। শেহরিশের ঘুমে ব্যাঘাত ঘটবে তাই উঠে ব্যালকনিতে চলে যায়। কি হলো স্যার, এখনো রুম থেকে বের হননি? ঘুরতে এসেছেন না রুমের মধ্যে থাকতে এসেছেন? আয়ান ভারী কণ্ঠে বলে, দেখ শিহাব, ভালো মোডে আছি, অযথা রাগাস না। তোরা ঘোর, আমাদের সময় হলে ঠিক যাব। আর হ্যাঁ, দ্বিতীয়বার ফোন করে ডিস্টার্ব করবি না। কথাটা বলে আয়ন ফোন কেটে দেয়। তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বার হয়ে এসে বিছানায় সোজাসুজি সোফায় বসে ঘুমন্ত শেহরিশকে এক দৃষ্টিতে দেখতে থাকে। তখনই শেহরিশের ঘুম ভাঙে। আলমোড়া ভেঙে আধশোয়া হয়ে বিছানায় বসেই নজর যায় আয়নের দিকে। পরক্ষণেই লজ্জায় মাথা নিচু করে নেয়। এটা দেখে আয়ন বলে, এমন করছো যেন এটাই আমাদের ফার্স্ট টাইম ছিল। আয়নের মুখে এমন কথা শুনে শেহরিশ রাগী কণ্ঠে বলে, নির্লজ্জ ঠোঁটকাটা পুরুষ, কোনো কথা বাঁধে না আপনার মুখে? বলেন। যাও ফ্রেশ হয়ে আসো। আর মেডিসিন লাগবে কি? শেহরিশ রাগী লুক নিয়ে এবার আয়নের দিকে তাকায়। আয়ন শেহরিশকে আবারও রাগাতে বলে, যেতে পারবে তো বেবি, না কোলে করে নিয়ে আসবো? শেহরিশ আরও রেগে যায়। সে বলে, এই ঠোঁটকাটা নির্লজ্জ পুরুষ, চুপ করবেন। করলাম।
শেহরিশ এবার উঠে দাঁড়ায়, তার পরনে আয়নের আগের দিনের শার্ট পরা। হাইট আয়নের থেকে শর্ট হওয়ায় হাঁটুর উপর পর্যন্ত এসেছে। শেহরিশ বিছানা থেকে নেমেই লাগেজ থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। প্রায় 30 মিনিট পর বার হয় শেহরিশ। আয়ন তখন শার্ট পরে রেডি হচ্ছে। শেহরিশ আয়নার সামনে এসে দাঁড়িয়ে তার শাড়ি ঠিক করতে লাগলো। হঠাৎ করে খেয়াল করলো যে সে তার আঁচলটা পিছনে ব্লাউজের সাথে আটকিয়েছে, কিন্তু কোনোভাবেই সেটা আর খুলতে পারছে না। এই যে শুনছেন, বলো। আসলে আমতা আমতা করছে কেন, বলো কি হয়েছে? আসলে ব্লাউজের সাথে শাড়ির আঁচলটা না আটকেছিলাম, সেফটি পিন দিয়ে এখন খুলতে পারছি না, একটু খুলতে সাহায্য করবেন? কথাটা বলে শেহরিশ তার পিঠ থেকে চুলগুলো ঘাড়ের এক সাইড করে সামনের দিকে নিয়ে আসে। আয়ন শেহরিশের উন্মুক্ত পিঠটা দেখে নিজেকে আর সামলাতে না পেরে শুকনো ঠোঁটে ছোট ছোট ভালোবাসার পরশ এঁকে দিতে থাকে। কিছুক্ষণ পর শেহরিশ বলে উঠল, ছাড়, নিচে যেতে হবে তো, খিদে পেয়েছে, আমার পিনটা খুলে দিন। আয়ন শেহরিশের কথা শুনে তার পিনটা খুলে দিয়ে শেহরিশের মাথার চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে লাগলো। আয়ন শেহরিশের উন্মুক্ত পিঠটা দেখে নিজেকে আর সামলাতে না পেরে শুকনো শুকনো ঠোঁটে ছোট ছোট ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। কিছুক্ষণ পর শেহরিশ বলে উঠল, আচ্ছা এবার চলেন। তারা দুজনেই বার হয়ে যায় বিচের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আয়নদের দেখা হয় শিহাবদের সঙ্গে। শিহাব আর জ্যোতি এরই মধ্যে সাগরের পানিতে নেমে গিয়েছে। শেহরিশ আর আয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে শিহাব বলে, কি হলো স্যার, নামবেন না? দাঁড়িয়ে আছেন কেন? ঘুরতে এসে পানিতে না নামলে মজা কিসের? নামেন। না, তুই এনজয় কর। আরে কি হলো, শেহরিশ নামো নাকি? শেহরিশ এবার আয়নের উদ্দেশ্যে বলে। এই চলেন না যাই। আয়ন শেহরিশের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলে, না, একদম না, ঠান্ডা লেগে যাবে। একবার গোসল করেছ, এখানে নামার হলে দরকার হলে আবার কিছুদিন পরে নিয়ে আসবো, তখন এনজয় করো। শেহরিশ আয়নের দিকে তাকিয়ে বলে, রাতে এত বড় সড়ো ঝড় সামলালাম আর বলে কি এখন এই পানিতে ঠান্ডা লাগবে? বলেই মুখ ভেঙচি কেটে দৌড়ে পানিতে নেমে পড়ে শেহরিশ। আয়ন তো শেহরিশের এমন কথা শুনে পুরো নিজেই বিড়বিড় করে বলে, এ মেয়ে বলে কি, আজব তো। সেই ঝর্ণার আর এ পানি কি এক নাকি? দেখ, এই মেয়ের সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাব, কথার কোনো মাথা মুন্ডুই নেই। হঠাৎ শেহরিশ চেঁচিয়ে আয়নের উদ্দেশ্যে বলে, এই নামেন নাকি? আয়নও চেঁচিয়ে শেহরিশকে জানায়, না, আমি নামতে পারবো না, তুমি মজা করো, আমি দেখছি তোমাকে। আরে আজব লোক তো আপনি, নামেন না কেন? আয়ন এবার শেহরিশকে ধমকে বলে। বললাম তো নামবো না। শেহরিশ চেঁচিয়ে বলে। আনরোম্যান্টিক। শেহরিশের এমন কথা শুনে শিহাব আর জ্যোতি হাসতে লাগে। আয়ন মনে মনে বলে, এই মেয়ের কি মাথায় আদৌ কোনো বুদ্ধি নেই নাকি? কোথায় কি বলতে হয় কিছুই কি জানে না, আর আমাকে আনরোম্যান্টিক কি করে বলতে পারলো? তখনই আয়নের ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসলো। আয়ন ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখে, আমাকে খুঁজে ছেড়ে দে, কোনোদিনও আমাকে খুঁজে পাবি না, তোরে আমি শেষ করে দিব, আর তোর বউকেও। খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের, তোর নিঃশ্বাস ত্যাগ আমার হাতেই হবে। আয়ন মেসেজটা পড়ে শেহরিশদের সামনে থেকে একটু দূরে সরে গিয়ে অন্তুকে কল দিয়ে চেঁচিয়ে রাগী কণ্ঠে বলে, আমি একটা নাম্বার দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বের কর, আমাদের আশেপাশে আছে, আমাকে হুমকি দিচ্ছে, মেরে ফেলবে, কার হাতে কে মরে সেটাও আমি দেখবো, তাড়াতাড়ি খুঁজে বের কর। কথাটা বলে আয়ন ফোনটা কেটে পাশে একটা বেঞ্চে বসে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে থাকে। তখনই কি হলো, আপনি ঠিক আছেন? এদিকে চলে আসেন যে। আয়ন ভাবে এখনই এইসব কথা শেহরিশকে জানানো ঠিক হবে না, অযথা চিন্তা করবে, তাই নিজেকে স্বাভাবিক রেখে বলে, এমনি এদিকে আসলাম একটু। ও আচ্ছা চলেন, রুমে যাই, পুরো ভিজে গিয়েছি। আয়নের এবার চোখ যায় শেহরিশের দিকে। পরনে তার শাড়িটা ভিজে যাওয়ায় দেহের সাথে লেপ্টে আছে। আয়ন তা দেখে বেঞ্চ থেকে উঠে শেহরিশকে সবার সামনে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে। জুথি আর শিহাব পিছনে হেঁটে হেঁটে আসছে। জুহি বলে, দেখেছো কত সুন্দর? তোমাকেও নিতাম, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, তাহলে আমার মাঝে আর মাঝে থাকবে না। মানে? মানে ওই তোমার একটু ওয়েটটা বেশি তো।
কি বললেন আপনি? আমার ওয়েট বেশি? এই নিন, আপনি আমাকে কোলে নিন এক্ষুনি। আপনাকে আমার কোলে নিতে হবে। শিহাব বলল মহাবিপদে। তারপর বলল, সরি জান, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও, আর কোনো দিন বলবো না। কিন্তু প্লিজ আমাকে এখন কোলে নিতে বলো না, প্লিজ প্লিজ। জুহি আর কিছু বলল না। আয়নের এমন কোলে নেওয়ার কাণ্ডে শেহরিশ অবাক হয়ে যায়। তারপর বলে, কি করছেন কি? সবার সামনে এমনভাবে কোলে নিচ্ছেন কেন? আয়ন নিজেকে ঠান্ডা রেখে বলে, শোনো মেয়ে, তোমার ভাগ্য অনেক ভালো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তোমাকে আমি কিছু বলিনি। শেহরিশ আয়নের কথার কোনো মাথা মুন্ডু খুঁজে পেল না। বলল, আরে কি বলতে চাইছেন কি? বলবেন আপনি আমায়? আয়ন শেহরিশকে নিয়ে হোটেলের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলে, পানি থেকে উঠে আসার পর নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেছিলে শাড়িটা কেমন অবস্থায় ছিল? শেহরিশ বুঝতে পারল আয়ন কী বিষয়ে কথা বলছে। পরপরই আয়নের বুকে মাথা গুজে বলল, সরি, আসলে আপনাকে না দেখতে পেয়ে তাড়াতাড়ি করে উঠে এসেছিলাম, খেয়াল করিনি। ঠিক আছে, এবার আসলে নকলে বাদ দাও। আমি তো তোমাকে কিছু বলিনি না, এবার চুপ করো। শেহরিশ আর কিছু না বলে আয়ন শেহরিশকে কোলে করে হোটেলে নিয়ে আসে। শেহরিশকে একেবারে ওয়াশরুমে নিয়ে গিয়ে কোল থেকে নামিয়ে বলে, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। হুম। আয়ন ওয়াশরুম থেকে বার হতে যাবে তখনই শেহরিশ বলে, শুনছেন? শেহরিশের এমন ডাক শুনে আয়ন পিছন ফিরে শেহরিশের কাছে এসে নেশাক্ত কণ্ঠে বলে, বলো বউ। বউর কি একা একা গোসল করতে ইচ্ছে হচ্ছে না? সমুদ্রের কমতি এখানে পূরণ করে দেব। আর দেখো না, তোমাকে কোলে নিয়ে আস্তে আস্তে আমিও প্রায় ভিজে গিয়েছি। তুমি শেহরিশ আয়নকে আর কিছু বলতে না দিয়ে রাগী কণ্ঠে বলে, আজব মানুষ তো আপনি। কখন কি মরে থাকেন আমি নিজেও ভেবে পাই না আপনাকে। আপনাকে ডাকলাম এটা বলার জন্য যে আমি চেঞ্জ করব, আমার ড্রেসগুলো দিয়ে যেতে। আর আপনি তো এখন দেখে পুরো রোম্যান্সের পাহাড় খুলে বসেছেন। এতই যেভাবে রোম্যান্স করার ইচ্ছে ছিল, তাহলে আমার সাথে সমুদ্রে কেন নামলেন না? কথাটা বলেই আয়নকে ধাক্কা দিতে দিতে ওয়াশরুম থেকে বার করে দেয় আর বলে, যান, আমার ড্রেসটা দিন আর আপনিও চেঞ্জ করে নিন, নির্লজ্জ ঠোটকাটা পুরুষ। নির্লজ্জ ঠোঁটকাটার কি দেখেছো তুমি? হ্যাঁ, শেহরিশ আবারও রাগী কণ্ঠে বলে, অনেক কিছুই দেখেছি, দিন আমার ড্রেসগুলো। এদিকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে না আমার ঠান্ডা লেগে যাবে কিন্তু। আয়ন এবার শেহরিশের লাগেজ থেকে একটা 3 পিস বার করে হাতে দেয়। শেহরিশ সেটা নিয়ে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে কাশতে কাশতে বার হয়। এটা দেখে আয়ন বলে, কি হলো ম্যাডাম? রাতে এত বড় সড়ো ঝড় সামলানোর পরেও ঠান্ডা লেগে গেল? ন্যাকামি যত। দেখেছিলে আমি কতবার বারণ করেছিলাম সমুদ্রের পানিতে না নামতে? দেখলে তো আমার কথা না মানলে কি হয়। আসেন, আমার সাথে আসেন। আমার ডিএনএগুলো আপনার মধ্যে দিয়ে দিই, তাহলে দেখবেন আমার মতো অবস্থা আপনার হয়ে যাবে। আয়ান নাক মুখ সিটকিয়ে বলে, বলে কি? এই একদম দূরে থাকো আমার কাছ থেকে। একদম আমাকে কিস করবে না। যাও যাও। শেহরিশ নাক টানতে টানতে বলে, একটু আগে একসাথে গোসল করার জন্য পাগল হয়ে যাচ্ছিলেন, আর এখন দূরে থাকতে বলছেন? যান, আমার জন্য মেডিসিন নিয়ে আসেন। মাথার চুলগুলো ভালো করে শুকিয়ে নাও, তারপর একসাথে দুজন নিচে যাব। দুপুরে লাঞ্চ করতে হবে, তারপর ফিরতে তো হবে আমাদের, নাকি? হুম। কিছুক্ষণ পর তারা সকলে লাঞ্চ করে প্রায় 3টার দিকে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। 20 ঘন্টা 45 মিনিটের জার্নি শেষে তারা বাড়ি ফেরে প্রায় পরের দিন সকাল 11টার দিকে। বাড়ি এসে ফ্রেশ হয়ে সামান্য কিছু খেয়ে আয়ন ঘুমিয়ে পড়ে, কারণ সারা রাত সে আর শিহাব মিলে ড্রাইভ করেছে। আর শেহরিশের শরীর অসুস্থ থাকার কারণে সে সারা রাস্তা প্রায় ঘুমিয়ে এসেছে। তাই সে শিফার রুমে চলে যায় গল্প করতে। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। এই কয়েকদিন আয়নের খুবই ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। অফিসে নানান কাজে ভালো মতন শেহরিশকে সময়ও দিতে পারেনি। সকালে ঘুম থেকে উঠে 8টা নাগাদ বার হয়ে যেত, আর বাড়ি ফিরতেও 10টা বা কোনো দিন 11টাও বেজে যেত। খাওয়া দাওয়া সব অফিসেই করতো, এমনকি রাতের ডিনারটাও ও বাইরে থেকেই করে আসতো। শেহরিশ রাতে বাইরে খাওয়ার ব্যাপারে আপত্তি জানালেও আয়নের জোড়াজুড়িতে শেষমেশ রাজি হয়ে যায়। আয়নের বাইরে খাওয়ার পিছনে কারণও আছে অবশ্য। সেটা হলো এমনিতেই তার বাড়ি ফিরতে 10টা-11টা বেজে যায়, আর শেহরিশ তার জন্য না খেয়ে বসে থাকতো। তাই আয়ান এমন সিদ্ধান্ত নেয়।
আর শেরিশকে তার জন্য রাতে অপেক্ষা করতে মানা করে দেয়। শেরিশও বুঝতার মেয়ের মতো সব মেনে নেয়। আজকেও তার বিপরীত কিছু হয়নি। আয়নের ফিরতে প্রায় 10টা বেজে যায়। আজকে অফিসে তেমন কোনো কাজ ছিল না, কিন্তু যে প্রজেক্টে কাজ করছিল ওই প্রজেক্টটা চেক করে গুছিয়ে বাড়ি ফিরতেই 10টা বেজে গেছে। আয়ন রুমে প্রবেশ করতেই একটা মধুর কণ্ঠ ভেসে আসে তার কানে। আজ ঠোঁটে কোনা থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম, নাম বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম। দিন এখনো রঙিন, এই দিন এখনো রঙিন, তাকে আদরে তুলে রাখলাম। মন রাখা আছে কোন ঈশান কোণে বিষণ্ণতায়, চোখ কাটাকুটি হোক সহজ খেলা, সময় কোথায়। এই নরম অসুখ হাওয়ায় হাওয়ায় সেরে যায়, ফের সন্ধে নামক ব্যথা তোমায় ছেড়ে যায়। চুপ মুহূর্ত চুপ, ঠোঁটের তরুণ এই তোমাকে ছুঁয়ে দিলাম। শেরিশের গান গাওয়ার মাঝে আয়ন পা টিপে টিপে শেরিশের কাছে গিয়ে তাকে পিছন থেকে ভালোবাসার আবেশে জড়িয়ে ধরে। শেরিশ ব্যালকনিতে আপন মনে গান গাইছিল, তাই দরজা খোলার আওয়াজটা সে খেয়াল করতে পারেনি। আয়ন শেরিশকে জড়িয়ে ধরে বলে, আরো গাও শুনি। শেরিশ নিজের পেটের উপরে থাকা আয়নের হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলে, না, কেন বউ? এমনি। শেরিশ ঘরে এসে বিছানায় বসে পড়ে। আয়নও পিছন পিছন আসে, বলে, কি হয়েছে? আজ না ঘুমিয়ে গান গাওয়া হচ্ছিল কেন? শেরিশ অন্যদিকে মুখ ঘুরিয়ে রাগী কণ্ঠে বলে, জানি না, যান ফ্রেশ হয়ে নিন। আয়ন সারাদিন বাইরে থাকার কারণে অনেকটা ক্লান্ত ছিল, তাই কথা না বাড়িয়ে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে পার হয়ে আয়ন দেখে শেরিশ আবারও ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আয়ন শেরিশের এমন আচরণ দেখে খানিকটা হতবাক হয়। ব্যালকনিতে গিয়ে শেরিশের পাশে দাঁড়ায়। শেরিশ আয়নের উপস্থিতি টের পেয়ে খানিকটা নড়াচড়া করে। আয়ন তো তা দেখে শেরিশকে কাছে টেনে তার বুকের সাথে জড়িয়ে নেয়। এতে মনে হয় শেরিশ কিছুটা স্বস্তি পেল। খানিকক্ষণ এমনভাবেই রইল দুজন। হঠাৎ নীরবতা ভেঙে আয়ন বলে, মনের মধ্যে কিছু দাবিয়ে রাখতে নেই। সবসময় মন ভারী করার থেকে মনের কথাগুলো বাইরে প্রকাশ করা ভালো, এতে মনও হালকা হয়। আর অপর পাশে যে ব্যক্তি তাকে এমন সিচুয়েশনে দেখতে পারে না, তারও একটু মনটা শান্তি লাগে। শেরিশ আবার আয়নের বুক থেকে মাথা তুলে রাগী কণ্ঠে বলে, এমন ঘুরিয়ে পেঁচিয়ে সব কথা বলেন কেন বলেন তো? আয়ন মুচকি হেসে বলে, আমার স্বভাবটাই এরকম। আর ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বললে আমার বউটা সে সরাসরি জিজ্ঞাসা করলে উত্তর দেয় না। শেরিশ আয়নের এমন কথা শুনে তার থেকে নিজেকে ছাড়িয়ে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে থাকে। আয়ন আবারও শেরিশকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে বলো? শেরিশ এবার আয়নের দিকে ঘুরে মাথা হেট করে বলতে থাকে, আপনি সারাদিন অফিসে থাকেন, আমার বাড়ি একা থাকতে ভালো লাগে না। শেরিশের এমন কথা শুনে আয়ন ভ্রু কুঁচকায়, তারপর বলে, আরে আমি তো এই কদিন একটু ব্যস্ত ছিলাম, তুমি তো সবটাই জানো। আজকের পর থেকে আর তো ব্যস্ত থাকছি না আমি। আর হ্যাঁ, থাকবো, কিন্তু সামান্য। আর বাড়ি আসতে অত রাতও হবে না। আর শিফা আর মিস জানি আছে তো, ওদের সঙ্গে সময় কাটাবে। সিফা আর মিস জেনি
কি সব সময় আমার সাথে সময় কাটাবে? ওদেরও তো নিজের পার্সোনাল কাজ থাকে। আর আপনি তো সব সময় বাড়ি থাকবেন না, অফিসে যাওয়া তো লাগবেই। সেই টাইমটা আমি কি করব? আয়ন ঠিক বুঝেও বুঝতে পারছে না শিহরিশ কি বলতে চাচ্ছে। তাও সে নিজেকে সংযত করে শিহরিশকে জিজ্ঞেস করে। বাকি টাইমটা কার সাথে কাটাতে চাইছো? শিহরিশ আয়নের বুকে মাথা ঠেকিয়ে বলে। আমার আর আপনার বাবু। আয়ন কথাটা শোনা মাত্রই শিহরিশকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয়। শিহরিশ থতমত খেয়ে বলে। এই এই কি করছেন কি? আয়ন শিহরিশের এমন প্রশ্নে অবাক হয়ে বলে। এমা, তুমি তো বললে যে তোমার বাবু চাই, তা সেটার জন্য তো প্রসেসিং করতে হবে। এমনি এমনি তো আর হবে না, তাই এখন থেকে প্রসেসিং শুরু করে দিচ্ছি। তাই বলে আর কিছু বলার আগেই নিজের টি শার্টটা খুলে শিহরিশের অধর জোড়া নিজের ওষ্ঠের সাথে মিলিয়ে নিয়ে পাড়ি দেয় সুখের সাম্রাজ্যে। সকালবেলা আয়নের ঘুম ভাঙতেই আয়ন দেখে শিহরিশ তার বুকের উপরে অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছে। আয়ন শিহরিশের ঘুমন্ত মায়াবী মুখটার দিকে চেয়ে রাতের কথায় ভেবেই মুচকি হাসল। আলতো করে শিহরিশকে পাশে শুয়ে দিয়ে গায়ে থাকা ব্ল্যাঙ্কেটটা গলা অবধি টেনে দিয়ে বিছানা থেকে নেমে কাবার্ড থেকে একটা ট্রাউজার আর প্যান্ট নিয়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বার হয়ে দেখে তখনও শিহরিশ ঘুমোচ্ছে। আয়ন আর শিহরিশকে ডাকলো না। এমনিতেও কাল রাতে তারা প্রায় 3টের দিকে ঘুমিয়েছে, তাই শিহরিশকে না ডেকে আয়ন নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে পকেট থেকে ফোন বার করে অন্তুকে কল লাগায়। অন্তু ড্রাইভ করছিল, ফোনটা লাউডে রেখে রিসিভ করে। ফোন রিসিভ হতে আয়ন বলে। কোনো খবর পেলি? এমন কোনো জায়গা নেই যে আমরা খুঁজছি না, কিন্তু জানোয়ারটা এমন ভাবে গা ঢাকা দিয়েছে কোনোভাবেই তাকে ধরতে পারছি না। আয়ন বিরক্ত নিয়ে উচ্চারণ করে। উফ। আপনি চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমরা খুঁজে বার করবই। কতদিন আর পালিয়ে বেড়াবে? কথা বলতে বলতে আয়ন সোফায় এসে বসলো। ফোন কানে ধরেই মিসেস জেনিকে উদ্দেশ্য করে বলল। এক কাপ কফি দিয়ে যান তো। হ্যাঁ 5 মিনিট দিচ্ছি বাবা। আয়ন অন্তুকে বলল। কোথায় আছিস তুই? গাড়ির হর্নের শব্দ হচ্ছে। এই তো আপনাদের বাড়ির কাছেই আছি, অফিসে যাচ্ছি। এখন জ্যামে আটকে পড়লাম। হ্যাঁ, ভালো কথা। আমাদের বর্তমানে যে প্রজেক্টে কাজ চলছে ওটার কিছু স্টেটমেন্ট তৈরি করেছি, আপনি একটু চেক করে নিন। আমি ওই ফাইল নিয়ে অফিসে যাচ্ছি, আপনি একটু তাড়াতাড়ি আসবেন। আজ অফিসে যাওয়া সম্ভব হবে না, একটু পার্সোনাল কাজ আছে। তুই যেহেতু আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিস, তাহলে এক কাজ কর, এখানে চলে আয়, আমি চেক করে দিচ্ছি। অন্তু আয়নের কথাটা শুনে মনে মনে খুশি হয়ে বলে। ঠিক আছে। অন্তু ফোন রাখতেই শিফাকে কল করে বলে। ধুর, এত সকাল সকাল কেন ফোন করো? এখন সকাল 9টা বাজে। আমার কাছে সকাল, এখন রাখো। এই দাঁড়ো, রেখো না, শোনো তো আমার কথা। কি? তাড়াতাড়ি উঠে পড়ো, আমি যাচ্ছি। আর হ্যাঁ, তোমার হাতের একটা কফি খাবো। অন্তুর কথা শুনে শিফার ঘুম উড়ে গেল। শিফা কিছু বলতে যাবে তার আগেই অন্তু ফোন কেটে দেয়। মিস জেনি আয়নকে কফি দিতে আসলে আয়ন বলে। শিফা এখনো ওঠেনি? না, ও তো 10টা না বাজলে ওঠেই না। তখনই শিফাকে দেখে মিস জেনি বলল। বাবা আজ এত তাড়াতাড়ি? শিফা বলে কিচেনে চলে যায় কফি করতে। তখনই অন্তু প্রবেশ করে। আয়ন কফি খেতে খেতে অন্তুকে বসতে বলে, তারপর দুজন মিলে কাজ করতে থাকে। এদিকে শিফা কফি বানিয়ে অন্তুর জন্য নিয়ে যায়। টেবিলে কফি রাখতেই শিফা আর অন্তু চোখাচোখি হয়। শিফা মুচকি হাসে, তারপর চলে যায়। এতক্ষণ সব লক্ষ্য করছিল আয়ন। মনে মনে সন্দেহ হলো অন্তুর সাথে কি শিফার কোনো সম্পর্ক আছে। তারপর নিজেকে সংযত করলো। অন্তু কাজ শেষে অফিসে চলে যায় আর আয়ান নিজের বেডরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। রুমে পৌঁছে দেখে শিহরিশ ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। আয়ান তা দেখে কাবার্ড খুলে একটা মেরুন কালারের শার্ট আর প্যান্ট বের করে রেডি হয়ে নেয়। শিহরিশ ওয়াশরুম থেকে বার হয়ে দেখে আয়ান আয়নায় দাঁড়িয়ে মাথার চুল সেট করেছে। আয়ানের ড্রেস আপ দেখে শিহরিশ জিজ্ঞেস করে, আজ অফিসে যাবেন না? এমন ড্রেস পরলেন যে? আয়ন শিহরিশের দিকে তাকিয়ে কাবার্ড থেকে শিহরিশের জন্য একটা গোলাপি রঙের শাড়ি বার করে বলে, এটা পরে এসো, তারপর বলছি। কিন্তু
শেরিসের কথার মাঝে আয়ন বলে, উফ, কোনো কথা নয়, সব দেখতে পারবে। তাড়াতাড়ি, কুইক, ফাস্ট ফাস্ট। শেরিস উপায় না পেয়ে ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে আসে। আয়ন শেরিসকে এক পলক দেখেই তার কাছে আসে, কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে, খুব সুন্দর লাগছে তোমারে, আমার শেহু পাখি। শেরিস আয়নের কথা শুনে মুচকি হাসে। আয়ন শেরিসকে আয়নার সামনে বসিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে মাথার চুল গুছিয়ে দিয়েছিল। শেরিস বলে, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলবেন? এত তারা কেন বউ? বলবেন নাকি ভালো লাগে না কিন্তু? আয়ন শেরিসের চুল খামচিয়ে দিতে দিতে বলে। মিসেস লিলির কাছে। আয়নের কথা বলতে দেরি হলো না, সঙ্গে সঙ্গে শেরিস উত্তেজিত হয়ে বলে, কি সত্যি? এই, এত লাফালাফির কি আছে? হ্যাঁ, সত্যি। ঠিক আছে, তাড়াতাড়ি চলেন। কথাটা বলে শেরিস আয়নকে হাত ধরে নিচে নিয়ে আসতে লাগলো। আচ্ছা, আস্তে, শাড়ি খুলে পড়বে তো। উফ, বেশি বকেন, কিচ্ছু হবে না, চলেন তো। আয়ন হাসে। তারা দুজনেই গাড়ি করে বেরিয়ে পড়ল গন্তব্যের উদ্দেশ্যে। মাঝপথে শেরিস বলে, আচ্ছা, খালি হাতে যাবেন? না, একদমই না। তাহলে? শেরিসের কথার মাঝে আয়ন বলে ওঠে, পেছনের সিটে তাকাও, সব যা যা লাগবে সবকিছু রাখা আছে। শেরিস পিছনে তাকাতেই চোখ বড় বড় করে আয়নের দিকে তাকালো, বলল, এত কিছু? যে আমার শেহু পাখিকে এতদিন খেয়াল রেখেছে, তার জন্য এটা কিছুই না। শেরিস হাসে। কিছুক্ষণ পর তারা দুজনেই পৌঁছে যায় মিসেস লিলির কাছে। মিসেস লিলি দরজা খুলতেই শেরিস গিয়ে লিলিকে জড়িয়ে ধরে। অনেকদিন পর মিসেস লিলি শেরিসকে দেখে কান্না করে দেয়, সাথে শেরিসও। এটা দেখে আয়ন বলে, কান্নাকাটির পর্ব শেষ হলে আমার দিকেও একটু নজর দেন, আমিও পাশে দাঁড়িয়ে আছি। এবার পা ব্যথা হয়ে যাবে তো। আয়নের কথায় লিলি শেরিসকে ছেড়ে আয়নের দিকে তাকায়, বলে, ভিতরে এসো বাবা। তারা ভিতরে গিয়ে বসে। আয়নের হঠাৎ কল আসায় সে ঘরে চলে যায়। এদিকে অনেকদিন পর শেরিসের সাথে দেখা হওয়ায় মিসেস লিলি তাকে একদিনের সব কথা বলতে থাকে। এটাও বলে যে তার আয়নের সাথে দেখা হওয়ার পর আয়ন তাকে কতটা খেয়াল রেখেছে। এমনকি তার দোকানে এখন আর তাকে বসতে হয় না, তার জন্য আলাদা শেফের ব্যবস্থা করেছে। আর বাড়িতেও একটা তার জন্য কেয়ারটেকার রেখেছে। এমনিতেও বয়স অনেক হওয়ায় সে ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল না, কিন্তু আয়ন তাকে অনেক ভালো রেখেছে। সে এখন অনেক ভালো আছে এবং আরও অনেক কথা বলল। কথা শেষে লিলি জানায় আয়নকে নিয়ে খেতে বসতে, তাই শেরিস রুমে চলে যায় আয়নকে ডাকতে। গিয়ে দেখে আয়ন ঘরটা দেখছে। শেরিস পিছন থেকে আয়নকে জড়িয়ে ধরে। আয়ন সেটা বুঝতে পেরে বলে, কি হলো, হঠাৎ এমনভাবে জড়িয়ে ধরলে? কথাটা বলে শেরিসকে টেনে নিজের সামনে নিয়ে আসে। দেখে শেরিস কান্না করছে। তা দেখে আয়ন বলে, কি হয়েছে পাখি, কান্না কেন করছো? শেরিস আয়নকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলে, আপনি মিষ্টিমার এত খেয়াল রেখেছেন, আমাকে কিছু জানালেন না কেন? তোমার মিষ্টি মা তোমার জন্য যা করেছে তার আমি কিছুই করতে পারিনি, সেজন্য তোমাকে আমি জানাইনি। শেরিস গাল ফুলিয়ে বলে, আপনি খুব কি আমি খুব কিছু না। বলে আবারও আয়নকে জড়িয়ে ধরে। আচ্ছা চল, মিষ্টিমা খেতে রেখেছে। হুম। তারা দুজনে দুপুরে লাঞ্চ করে কিছুক্ষণ পর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মেসেজে লিখলো, অনেক যোগাযোগ করেছিল আজকের দিনটা থাকতে, কিন্তু হঠাৎ আয়নের এমার্জেন্সি অফিসে একটা কাজ পড়ায় তাকে যেতে হচ্ছে। তাই তারা জানায় তারা পরের বারে এসে থাকবে। আয়ন তার অফিসের সামনে এসে গাড়িটা থামায়। সে শেরিসকে উদ্দেশ্য করে বলে, একটা ফাইলে শুধু সিগনেচার আছে, ওটা করে আমি চলে আসব। তোমাকে আর এতটা কষ্ট করে যেতে হবে না। তুমি বরং গাড়িতে বসো, না হয় দেখো সামনে একটা ছোট লেক আছে, ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি আসি। শেরিস হ্যাঁ বলে মাথা নাড়ায়। আয়ন চলে গেলে শেরিস লেকের সামনে একটা চেয়ারে বসে। দেখো, আমি তোমাকে হারাতে চাই না। তবে ভাইয়াকে বলো যে আমাকে বিয়ে করবে। দেখো শেফা, বোঝার চেষ্টা করো। আমি ওনার আন্ডারে কাজ করি ঠিক, কিন্তু একটা এমপ্লয়ের থেকে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা বেশি। আর উনি যদি না মেনে নেন তাহলে আমি চাই না কোনোভাবেই সম্পর্কটা ভেঙে যাক। শিফা কান্না করতে করতে বলে, তাহলে আপনি আমাকে ভালোবাসলেন কেন যদি বিয়ে না করতে পারেন? দেখো, আমি কখন বললাম বিয়ে করতে পারবো না? শুধু আমার ওনাকে বলতে ভয় লাগছে। উনি যদি না মেনে নেন
তাহলে চলো আমরা পালিয়ে যাই, পালিয়ে বিয়ে করি। না। শিফা এবার কান্না করতে করতে বেঞ্চ থেকে উঠে অন্তুর গলার চেপে ধরে বলে, কেন না, কেন পারবে না? তুমি কি আমার সাথে এতদিন টাইম পাস করেছিলে? একদম না শেফা, ভুলেও এসব কথা মাথায় আনবে না। আমি চাই না যে আমরা পালিয়ে বিয়ে করি। বিয়ে যদি করতে হয় তাহলে সবার সামনেই করব। বিশ্বাসঘাতকের মতো লুকিয়ে আমি বিয়ে করতে পারবো না। তাহলে বলো আয়ান ভাইয়া কে? হ্যাঁ বলবো। কি বলবি? পিছন থেকে কারোর গম্ভীর কণ্ঠে ভেসে আসলো কথাটা। অন্তু পিছনে তাকাতেই তার চোখ কপালে উঠল। হ্যাঁ, তার সামনে এখন আয়ান দাঁড়িয়ে আছে, সাথে শেহরিশ। আয়ান অফিস থেকে বার হয়ে লেকে এসে শেহরিশের পাশে বসতেই চোখ যায় লেকের ওপারে অন্তু আর শিফার দিকে। তাই আয়ান আর শেহরিশ সেখানে যায়। আসলে আয়ান থমকে বলে। তোতলাচ্ছিস কেন? সরাসরি বল। আয়ান ধমকে বলে। আয়ান পাশে তাকাতেই দেখে শিফা মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। আয়ান শিফাকে ধমকিয়ে বলে, কি তুই এখানে অন্তুর সাথে কি করছিস? আসলে আয়ান বিরক্ত হয়ে বলে, কি দুজন সে কখন থেকে আসলে নকলে করছিস? পাশ থেকে শেহরিশ আয়নের হাত চেপে ধরে। আয়ন খানিকটা শান্ত হয়। অন্তু বলে, আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসি। অন্তুর মুখে এমন কথা শুনে আয়ন খানিকক্ষণ চুপ থাকলো, তারপর বলল, এতদিন ধরে তাহলে কাল সাপ পুষলাম, আমি তো তোর থেকে এটা অ্যাকসেপ্ট করিনি অন্তু। কথাটা বলেই খানিকক্ষণ চুপ থাকলো আয়ান। তারপর আবারও বলল, শেহরিশ শিফাকে গাড়িতে নিয়ে গিয়ে বসাও, আমি আসছি। শেহরিশ পরিস্থিতি বুঝে আর কিছু বলল না। সে শিফাকে সাথে করে গাড়িতে নিয়ে গিয়ে বসায়। আয়ান গম্ভীর কণ্ঠে বলে, কবে থেকে চলছে এসব? আয়ান কোনো উত্তর না পেয়ে আরও রেগে যায়। এবার সে ধমকে বলে, কি হলো বলবি তো? ওকে আমার অনেক আগে থেকে পছন্দ, শুধু আপনার ভয়ে ও আমাকে প্রত্যেকবারই রিজেক্ট করেছে। কিন্তু এইবার যখন ও বাড়িতে আসলো তখন কিভাবে কি হয়ে গেল আমরা দুজনেই কিছু জানি না। শুধু এইটুকু জানি যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। এখন আমরা দুজন দুজনকে ছাড়া অচল। আয়ান ভ্রু উঁচু করে বলল, মানলাম শিফা না হয় আমার ভয়ে প্রথমে রিজেক্ট করেছে তোকে, কিন্তু তুই আমার ভয় করলি না। অন্তু মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল। আমি তোর কাছ থেকে এটা আশা করিনি অন্তু। আয়ন এবার প্রস্থান করলো সেখান থেকে। আর অন্তু লেকের পানির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সারা রাস্তা আয়ন কারোর সাথে কথা বলেনি। বাড়িতে এসে শিফা ঘরে দরজা দিয়েছে আর আয়ান নিজের রুমে। শিফা বিছানার এক কোণে বসে বসে কাঁদছিল। হঠাৎ ফোনে মেসেজের শব্দ কানে আসতেই ফোনটা হাতে নাই। দেখে অন্তু মেসেজ করেছে, মনে হয় না আমার আর তোমার বিয়েটা হবে, কারণ স্যার মনে হয় না আমাদের বিয়েতে রাজি হবে। আমাদের সম্পর্কটা এখানেই শেষ। প্লিজ আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে নিজের কোনো ক্ষতি করো না। নিশ্চয়ই আয়ান স্যার তোমার জন্য ভালো কাউকে নিয়ে আসবে। প্লিজ নিজের কোনো ক্ষতি করবে না। আমাদের মনে হয় আর কথা আগানো উচিত হবে না। ভালো থেকো প্রিয়সী, আর পারলে আমাকে ক্ষমা করো। ইতি, তোমার হতভাগা প্রেমিক। চিঠিটা পড়ে শিফা জোরে জোরে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। এটা শুনে আয়ন আর শেহরিশ ছুটে এসেছে। মিস জেনি বাসায় না থাকায় তিনি বিষয়টা জানেন না। আয়ন এসে দেখে শিফা ফ্লোরে বসে হাঁটুর মাঝে মাথা দিয়ে জোরে জোরে কান্না করছে। পাশেই তার ফোন পড়ে আছে। আয়ন এগিয়ে এসে ফোনটা তুলে মেসেজ দেখে সোজা রুম থেকে বেরিয়ে গেল। ইতিমধ্যে মিস জেনি চলে এসেছে। শেহরিশ তাকে সবটা জানিয়েছে। আয়ন রুমে এসে ফ্রেশ হয়ে একটা শার্ট আর একটা প্যান্ট পরে গম্ভীরভাবে চুপচাপ বসে ফোনে কারোর সাথে চ্যাটে কথা বলছে। শেহরিশ রুমে আসে। আয়নকে দেখে কিছু বলতে যাবে তখনই আয়ন ফোনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আমি একটু পর বের হব। শেহরিশ সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকিয়ে বলে, বের হবেন মানে কোথায় যাবেন? একটু এমার্জেন্সি কাজ আছে। শেহরিশ সহসা দেয়াল ঘড়ির দিকে তাকালো। টাইম দেখলো প্রায় 7টা বাজে। তারপর মাথা ঘুরিয়ে আয়নকে বলল, এখন কোথায় যাবেন? আয়ন শেহরিশকে কোনো উত্তর দেয় না। উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে যেতে বলে, খুব গুরুত্বপূর্ণ কাজে, টেনশন নিও না। আর হ্যাঁ, অবশ্যই খেয়ে নেবে, রাতে আমার হয়তো আসতে লেট হবে, বাইরে খেয়ে নেব। শেহরিশ আর বলার কোনো সুযোগ না দিয়ে আয়ন বেরিয়ে গেল। শেহরিশ আর বেশি কিছু বলল না, কারণ সে জানে এখন আয়নকে আটকালেও সে তার কথা শুনবে না।
তাই আয়নের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রাত 12:30 শেহরিশ ব্যালকনিতে বসে বই পড়ছে। হঠাৎ এক যান্ত্রিক শব্দে তার ধ্যান ভাঙে। পাশে তাকাতেই দেখে আয়ন ফোন করেছে। ফোন ধরতেই ওপাশ থেকে আয়ন বলে, কি করছো? বই পড়ছি। ঘুমাওনি কেন? আপনি দিলেন কই? তা আমি যদি আপনার কাছ থেকে দুষ্টুমি করতাম তখন নয় বলতেন যে আপনি ঘুমাতে দিলেন কই। তা এখনো ঘুম না আসার কারণটা কি জানতে পারি? জানি না। আয়ন বুঝলো মেয়ে অভিমান করেছে, তাই বলল, কেউ কি জানে যে তার জন্য পৃথিবীতে এমন এক ব্যক্তি আছে যে তার হাসি মুখটা দেখার জন্য সব কিছুর সাথে লড়তে পারে। সে মেয়ের রাগ অভিমান সবকিছু ভাঙাতে তার জীবন বাজি দিতে পারে। শেহরিশ শেষের কথাটা শুনে রাগী কণ্ঠে বলে, আপনি আমার রাগ অভিমান ভাঙাতে আপনার জীবন কেন বাজি দিবেন? তারপর চুপ থেকে অভিমানী কণ্ঠে বলে, সেই ব্যক্তিকে বলে দিবেন যে সেই মেয়ের রাগ অভিমান ভাঙানোর জন্য তার জীবন দেওয়ার লাগবে না। সে যদি জীবন দেওয়ার জন্য কল্পনাও করে থাকে তাহলে আল্লাহর কাছে সেই মেয়ের একটাই চাওয়া যে তার আগে যেন এই মেয়েটারই মৃত্যু হয়। শেষের কথাটা বলতেই শেহরিশের কণ্ঠ কেঁপে উঠল। আয়ন শেহরিশের কথাটা শুনে মধুর কণ্ঠে গেয়ে উঠল, পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে। আমি ভালোবাসি তোমাকে। ভাবিনি কখনো এই হৃদয়ে রাঙানো ভালোবাসা দেবে তুমি। দুয়ারে দাঁড়িয়ে দুপাহ বাড়িয়ে সুখেতে জড়াবো আমি সেই সুখেরই বেলায়। বেশের স্বপ্ন ডানা মেলবো হেসে, এক পলকে পৌঁছে যাব রূপকথারই দেশে। তুমি ভুলে যেও না আমাকে। আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। তুমি ভুলে যেও না আমাকে। আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। শেহরিশ ঠোঁট উল্টে মুচকি হাসল, বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? তুমি যা বোঝো। কথা ঘোরাচ্ছেন? শোনো মেয়ে, মানুষ পৃথিবীতে আসে অতি ক্ষুদ্র সময়ের জন্য। এই ক্ষুদ্র সময়ে নিজের রাগ অভিমান একটু কম রেখো। বেশি রাগ অভিমান ভালো না, একটু রেখো শুধু। কারণ মেয়ে মানুষ রাগ অভিমান না করলে মানায় না। আর এই ক্ষুণ্ণ পৃথিবীতে অল্প সময়ে নিজের মনের মানুষকে নিজের করে যত্নে রেখো। একদিন না একদিন নিশ্চয়ই এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হবে। হয়তো কেউ আগে, আবার কেউ পরে, আবার কেউ একসাথে। শেহরিশ আয়নের কথা শুনে হাসল। আয়ন পুনরায় বলল, শিবা কোথায়? খেয়েছে? না, আমি আর মিস জেনি মিলে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো মতেই খাওয়াতে পারিনি। আচ্ছা, আপনি ওদের ব্যাপারটা দেখেন না এমন? শেহরিশের কথার মাঝে আয়ন বলে, ওদের ব্যাপারটা দেখার জন্যই তো এত কিছু। মানে? কেটে গেছে 2 দিন। শিফা সারাদিন ঘরের মধ্যেই থাকে, ভালো করে খায় না, কিছু না। ওদিকে অন্তুর অবস্থাও করুন। আয়ন অফিসে আসতে বলায় অফিসে আসে, চুপচাপ নিরিবিলি কাজ করে চলে যায়। সকাল সকাল শিফা ঘুম থেকে উঠে দেখে পুরো বাড়ি সাজানো হচ্ছে। শিফা খানিকটা চমকালো। শেহরিশ শিফার পাশে দাঁড়াতেই শিফা জিজ্ঞেস করে, ভাবি বাড়ি কেন সাজানো হচ্ছে? পিছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে, সময় হোক, সব জানাচ্ছি। এখন চুপচাপ খেয়ে নে। কেঁদে কেঁদে তো মুখ ফুলেই রেখেছিস। আর 2 দিনের শরীরটা দেখেছিস কি হয়েছে? শিফা চুপচাপ মাথা নিচু করে নেয়। বিকেল 4টা। শিফা তার নিজের ঘরে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। পিছন ফিরতেই দেখে আয়ন আর শেহরিশ তার ঘরে প্রবেশ করছে। তারা মুখোমুখি হতেই আয়ন একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এটা পরে রেডি হয়ে নে। শিফা খানিকটা অবাক হয়ে বলে, কেন? আয়ান কোমল কণ্ঠে বলে, তোর বিয়ে। শিফা অবাক হয়ে বলে, বিয়ে? অবাক হওয়ার কিছুই নেই। ছেলে ভালো একটা কোম্পানিতে কাজ করে। আজ 2 দিন ধরে অনেক কষ্ট করেছি। শেহরিশ পাশ থেকে বলল, হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমি যাই, অনেক কাজ। 40 মিনিটের মধ্যে রেডি করে নিয়ে নিচে আসো, আর আমি দেখি কি অবস্থা। আয়ন যেতেই শিফা শেহরিশকে জড়িয়ে ধরে কান্না করতে করতে চিৎকার করে বলল, ভাবি প্লিজ আমার সাথে এমন করো না। আমি অন্তকে খুব ভালোবাসি। প্লিজ, আমি পাগল হয়ে যাব। পিছন থেকে মিস জেনির কণ্ঠ ভেসে আসে। তিনি এগিয়ে এসে শিফার কাঁধ ধরে বলে, দেখ আয়ান, আমাদের অনেক খেয়াল রেখেছে, আর তোরও পুরো নিজের আপন বোনের মতো। তাই আমার মনে হয় না যে ও তোর জন্য খারাপ কিছু ভেবেছে। ও যেটা বলেছে সেটা কর।
শিফা তার মায়ের দিকে তাকিয়ে নীরবেই চোখের পানি ফেলল। মিস জেনি রুম থেকে বের হয়ে গেল আর শেহরিশ শিফাকে রেডি করাতে লাগলো। এদিকে আয়ান বাড়ি থেকে বের হয়ে অফিসে গেল। শিহাবকে ইশারা করতেই শিহাব তার কাজে বেরিয়ে গেল। আয়ান অন্তুর ডেস্কের সামনে গিয়ে দাঁড়ায়। অন্তু মাথা তুলে আয়ানকে দেখে আবারও মাথা নিচু করে নিজের কাজ করতে লাগলো। আয়ান নিজের হাতে একটা কার্ড এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল, শিফার বিয়ে আজ সময় মতো চলে আসবে। আশা করছি আমার কথার অমান্য তুই করবি না। অন্তু অবাক হয়ে যায়। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তুই তো শিবাকে মেসেজ করে বলেছিস সম্পর্ক শেষ, তাই বিয়ে দিয়ে দিয়েছি। সমস্যা নেই, ছেলে ভালো, একটা কোম্পানিতে কাজ করে। আর হ্যাঁ, অবশ্যই সময় মতো চলে আসবে। অন্তু অবাক চোখে তাকিয়ে থাকে আয়নে যাওয়ার দিকে। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এদিকে আজ পুরো বাড়ি আয়ন খুব সুন্দর করে সাজিয়েছে। অফিস থেকে এসে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। হঠাৎ কাজের মধ্যে আয়নের ফোন বেজে উঠল। দেখে শিহাব কল করেছে। শিহাবের কল ধরতেই ওপাশ থেকে শিহাব কিছু বললে আয়ন গম্ভীর স্বরে বলে, কোন হাসপাতাল? শিহাব কাঙ্ক্ষিত ঠিকানাটা বললে আয়ন সব কাজ ছেড়ে গাড়ি নিয়ে রওনা দেয়। কোনো মতেই হসপিটালে গিয়ে পৌঁছয়। আয়নকে দেখে শিহাব আয়নের কাছে আসে। আয়ন শক্ত কণ্ঠে বলে, আমি তোরে বলেছিলাম না ওর উপরে নজর রাখতে? আর কি করে হলো এটা, সব ডিটেলস বল। আর এখন কোথায় ও? শিহাব দেখলো আয়ন রেগে আছে, তাই ধীরে সুস্থে উত্তর দেয়। আয়ন শিহাবের কথা শুনে বড় বড় পা ফেলে এগুলো 102 নম্বর কেবিনের দিকে গিয়ে দেখে অন্তু শুয়ে আছে, মাথায় হাতে ব্যান্ডেজ করা। আয়ন গিয়ে অন্তুর শোয়া অবস্থায় কলার চেপে ধরে বলে, বল, অতই যখন ভালোবাসা ছিল তাহলে কেন আমার সামনে বুক উঁচু করে বলতে পারলি না আমি শিফাকে ভালোবাসি? কেন ওর সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারলি না? কেন ওর সাথে সম্পর্ক শেষ করলি? আমি কি তোকে মেরে ফেলতাম? আর যদি মেরেও ফেলতাম তাহলে কেন নিজের ভালোবাসার জন্য নিজের জান কোরবান করতে পারছিস না? এ কেমন ভালোবাসা দেখালি যে মেয়ে তোকে ছাড়া কোনো মুহূর্ত কল্পনা করতে পারে না, তার সাথে কি করে এক মুহূর্তের মধ্যে সম্পর্ক শেষ করে দিতে পারলি? বল, উত্তর দে। অন্তু আয়নের কথা শুনে মাথা নামিয়ে নেয়, নীরবে চোখের পানি ফেলে। অন্তুর মুখে কোনো উত্তর না পেয়ে আয়ন বলে, 1 ঘন্টার মধ্যে আমাদের বাড়িতে আসবে। যেহেতু শিফার সঙ্গে তুই নিজে ইচ্ছাকৃতভাবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সম্পর্ক শেষ করতে পারলি, তাহলে আশা করি তার বিয়েতে উপস্থিত হতে তোর কোনো দ্বিধা হবে না। আর এবার পালানোরও উপায় নেই। বলেই শিহাবকে উদ্দেশ্য করে বলে, ঠিকভাবে রেডি করে হসপিটাল থেকে রিলিজ নিয়ে সময়ের মধ্যে চলে আয়। আর বেশি টাইম নেই, কাজী সাহেব হয়তো চলে এসেছে। এদিকে শেহরিশ শিফাকে রেডি করিয়ে কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দিয়েছে। শিফা পাথরের ন্যায় বসেই আছে, না চোখ দিয়ে পানিও পড়ছে না। সে শুধু ভেবে যাচ্ছে যে কিভাবে অন্তুর সম্পর্কটা শেষ করতে পারল। কিছুক্ষণ পর আয়ন বাড়ি ফিরে শেহরিশের কাছে গিয়ে তাকে রুমে নিয়ে যায়। তারপর অন্তুর অবস্থা সম্পর্কে সব ঘটনা খুলে বলে। এটা শুনে শেহরিশ বলে, আমরা যা করতে যাচ্ছি ঠিক হচ্ছে তো? আমার না ভয় করছে যদি কিছু অঘটন ঘটে। শেহরিশের কথা শুনে আয়ন মুচকি হাসে, বলে, ভালোবাসাতে সবকিছু জায়েজ, আর টেনশন নিও না, কোনো সমস্যা হবে না। তুমি শিফার কাছে যাও, ওর খেয়াল রাখার দায়িত্ব তোমার আপাতত। কখন কি করে বসে ঠিক নেই, বাকি সব আমি সামলিয়ে নেব। আয়ান কিছু বলতে যাবে তখনই শুনতে পেল বরের বাড়ি থেকে লোক এসে গিয়েছে। তাই আয়ান আর কথা না বাড়িয়ে তাদের আপ্যায়নে চলে যায়। কিছুক্ষণ পর শিহাব অন্তুকে নিয়ে উপস্থিত হয়। অন্তুর পরনে একটা হালকা গোলাপি রঙের সাদামাটা পাঞ্জাবি, রীতিমতো জোর জবরদস্তি করেই তাকে পরানো হয়েছে এবং আয়ানের কথায় বাধ্য হয়ে তাকে এখানে শিহাব নিয়ে এসেছে। শিহাব অন্তুকে শিফার স্টেজের সামনে দাঁড় করায়। অন্তু শিফাকে এক নজরে দেখে যাচ্ছে। পরনে তার হালকা গোলাপি রঙের উপর গোল্ডেন কালারের কাজ করা একটা সুন্দর লেহেঙ্গা। তাকে ভিনদেশি হলেও লেহেঙ্গাতে তাকে অপরূপ সুন্দরী দেখাচ্ছে। অন্তু এক দৃষ্টিতে শিফার দিকে তাকিয়ে রইল। নীরবে কিছু ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ দিয়ে। সে আর এখানে এক মুহূর্তের জন্য দাঁড়ানোর ক্ষমতা পাচ্ছে না। মনে হচ্ছে পায়ের তলা দিয়ে মাটি সরে যাচ্ছে। সে ভাবছে আজ শিফার পাশে তার বসার কথা ছিল, কিন্তু তখনই তার ভাবনার মাঝে আয়ান তার কাঁধে হাত রাখে, বলে, কি ভাবছিস?
অমনভাবে দেখে কি লাভ? ভালো তো বাসলে, কিন্তু সাহস দেখাতে পারলে না। সাহস দেখালে আর শিফার পাশে তুই হতিস। দেখছিস আমার বোনটাকে কি হাল করেছিস তুই? মাথা তুলে পর্যন্ত তাকাচ্ছে না, নীরবে তোর জন্য অশ্রু বিসর্জন দিচ্ছে। অন্তু হতাশভাবে তাকিয়ে আয়নের কথা শুনছিল। হঠাৎ সে আয়নের হাতে পায়ে পড়ার মতো অবস্থা করে কান্না মিশ্রিত স্বরে বলে, প্লিজ স্যার, প্লিজ। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমার আপনাকে বলার মতো সাহস ছিল না। ছেলে হয়ে কাঁদিস, লজ্জা করে না? হয়তো দেখা যাবে তোদের বাচ্চা কাচ্চা হওয়ার পর তোর বউ তোকে সামলাবে না তোর বাচ্চাকে। হ্যাঁ? হঠাৎ আয়নের এমন কথাই অন্তু থতমত খেল, আর পাশে থাকা শিহাব জোরে জোরে হেসে দিল। শিহাবের হাসি শুনে আয়ন ওর দিকে তাকিয়ে চোখ পাকালো। শিহাব মুখে আঙুল দিয়ে এখনও মুচকি মুচকি হেসে যাচ্ছে। আয়ন অন্তুকে বলল, সব বরযাত্রী চলে এসেছে, শুধু বরের অপেক্ষায় সবাই করছিল। কাজও রেডি, চল এবার মুখ ঠিক কর, নয়তো সবাই বলবে কাঁদুনে জামাই। কথাটা বলেই আয়ন আর শিহাব দুজনে হো হো করে হেসে উঠল। অন্তু বোকার নাই একবার আয়ান আরেকবার শিহাবের দিকে তাকাচ্ছে। আয়ন বলে, চল, অনেক ফাপড় বিলেছি আমরা দুইজনে, কিভাবে কি করে তোকে শাস্তি দেওয়া যায়। চল চল, এখনো তাকিয়ে আছিস? এবার তাহলে অন্য জামাই নিয়ে আসতে হবে দেরি করলে। আয়নের কথাটা বলা শেষ হতেই অন্তু গিয়ে শিফার পাশে বসে পড়ল। শিফা মাথা হেট করে বসে আছে, আর চোখে দেখলো শুধু যে তার পাশে একজন বসেছে। পরক্ষণে আয়ন বলে উঠল, কাদি সাহেব, বিয়ে পড়ান, প্ল্যান সাকসেসফুল চান। শেহরিশ মৃদু হেসে আয়নের হাত জড়িয়ে দাঁড়িয়ে থাকলো। আয়নের কথা শুনে শিফা বুঝতে পারল যে তার পাশে যে বসেছে সে আর কেউ নয়, কিছুক্ষণের মধ্যে হতে চলা তার স্বামী। কিন্তু তার একবারের জন্য ইচ্ছা হলো না তার মুখের দিকে তাকাতে। এখনও নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। কাজী সাহেব যখন বিয়ে পড়ানো শুরু করে তখন অন্তুর নাম শুনে শিফা অবাক হয়ে মাথা তুলে পাশে চেয়ে দেখে তার পাশে আর কেউ না, স্বয়ং অন্তু বসে আছে, আর অন্তুর সাথে তার বিয়ে হচ্ছে। শিফা চোখ ঘুরিয়ে আয়নের দিকে যায়। আয়ন তা দেখে হাসে, সাথে শেহরিশও। অন্তুকে কবুল বলার পর যখন শিফাকে কবুল বলতে বলা হয় তখন এক নিঃশ্বাসে সে কবুল বলে ফেলে। সকলেই আলহামদুলিল্লাহ বলে ওঠে। অবশেষে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং পূর্ণতা পায় আরও একটি ভালোবাসার। বিদায়ের সময় অন্তু আয়নের কাছে গেলে আয়ন বলে, তোর সাথে আমার কোনো কথা নেই, আমি শুধু আমার বোনের কথা ভেবে তোর সাথে আমার বোনের বিয়ে দিয়েছি। আজ কয়দিন ধরে আমি আর শিহাব প্ল্যান করেছি কিভাবে কি করা যায়, আর তোর মা বাবাকে বলা, তাদেরকে সব প্ল্যানটা বোঝানো, তোদের বাড়ির আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করা, আরও কত কি। আমার কোনো ইচ্ছা ছিল না তোর সাথে বিয়ে দেওয়ার। এদিকে শিফা জেনির গলা জড়িয়ে কান্না করছে। তারপর শেহরিশ এবং আয়নের কাছ থেকে বিদায় নেয়। অন্তু বিদায় দেওয়ার সময় আয়নকে বলে, এবার আপনাকে ভয় করব না, যাও বা ভয় করতাম। এখন তো আপনি আমার শালা লাগেন, আপনার উচিত আমাকে ভয় করা। উফ, শালা মাই ফুট। আমার বোনকে যদি কোনোদিন কষ্ট দিয়েছিস তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, মাথায় রাখিস। আচ্ছা, এখন 2 সপ্তাহ অফিসে আসতে হবে না, দয়া করে ছুটি দিলাম, খেয়াল রাখিস আমার বোনের। অন্তু আর শিফার বিয়ের পর কেটে যায় কিছুদিন। সব কিছু আগের মতোই চলছে। ইদানিং শেহরিশের শরীরটা ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে বমি, মাথা ব্যথা ইত্যাদি নানা সমস্যা। আয়নের অফিসে কাজের চাপ থাকার কারণে সে খুব রাতে বাড়ি ফেরে এবং সকাল সকাল অফিসে চলে যায়। সকাল সকাল শেহরিশ আয়নকে তার থেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আয়ন শেহরিশকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল, যার জন্য সে টের পেল। ঘুম জড়ানো চোখে তাকিয়ে দেখে শেহরিশ দৌড়ে ওয়াশরুমে ঢুকছে। সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে লাফ মেরে উঠে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। গিয়ে দেখে শেহরিশ বেসিনে বমি করছে। আয়ন শেহরিশের কাছে যেতেই শেহরিশ আয়নের বুকে গা এলিয়ে দেয়। আয়ন শেহরিশকে জড়িয়ে ধরে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার শেহু পাখি? হঠাৎ বমি করলে? শরীর ঠিক আছে তোমার? শেহরিশ আয়নের বুকে মাথা রেখে খুব কষ্টে ছোট করে উত্তর দিল, জানি না। আয়ন বুঝলো শেহরিশের খুব কষ্ট হচ্ছে, তাই সে শেহরিশের মুখ ধুইয়ে ফ্রেশ করে তাকে কোলে উঠিয়ে বিছানায় আধশোয়াভাবে শুয়ে দিল এবং পিঠে একটা বালিশ দিয়ে পাশের বেড সাইড টেবিল থেকে পানির গ্লাস শেহরিশের দিকে এগিয়ে দিয়ে বলল,
নাও এটা খাও। শেহরিশ অল্প পানি খেয়ে আয়নকে গ্লাসটা ফিরিয়ে দেয়। আয়ন শেহরিশের কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলল, ইউ ফিল বেটার সেও পাখি? শেহরিশ মাথা নাড়ল যে হ্যাঁ, সে বেটার ফিল করছে। আয়ান শেহরিশকে বলল, বসো, আসি। বলেই সে রুম থেকে বাইরে বার হয়ে মিস জেনিকে ডাকলো। মিস জেনি নিচে থেকেই উত্তর দিতেই আয়ন বলল, শেহরিশের জন্য হালকা কিছু নাস্তা রেডি করে আমার রুমে দিয়ে যান। মিস জেনি ঠিক আছে বলে কিচেনের দিকে চলে যায়। আয়ন তখনই কাকে ফোন করলো, তারপর রুমে ফিরে আসলো। দেখে শেহরিশ চোখ বন্ধ করে আছে। আয়ন গিয়ে শেহরিশের পাশে বসলো। শেহরিশ চোখ খুলে আয়নের দিকে তাকালো। আয়ন শেহরিশের হাতে ধরে আবারও একটা চুমু খেলো। শেহরিশ আনমনে হাসলো। তখনই আয়ন কিভাবে বলে, আচ্ছা, এই মাসে তোমার পিরিয়ড হয়েছে তো? হ্যাঁ, তারপর আবারও বলল, কিছুদিন ধরেই এমন হচ্ছে, মাথা ব্যথা, বমি। আমিও এটা সন্দেহ করেছিলাম, যার জন্য মিস জেনিকে বলেছিলাম প্রেগনেন্সি কিট নিয়ে এসে টেস্ট করিয়েছিলাম, কিন্তু ফলের ফল নেগেটিভই এসেছে। আয়ন ভ্রু কুঁচকাল। সঙ্গে সঙ্গে শেহরিশের হাত ছেড়ে দিয়ে রাগী কণ্ঠে উঠে দাঁড়িয়ে বলল, আজ কয়দিন ধরে এমন হচ্ছে? অবশ্য তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলে না। আয়নের এমন রেগে যেতে দেখে শেহরিশ বলল, কাম ডাউন, আপনি অযথা রেখে যাচ্ছেন কেন? বসুন এখানে, আমার তেমন কিছু হয়নি। আয়ন শেহরিশের পাশে বসতে বসতে সেই একই রাগী কণ্ঠে বলল, কি কাম ডাউন? হ্যাঁ, আর তেমন কিছু হয়নি মানে? আরে আরে আপনি শুনুন তো কথাটা। কি কথা বলো, শুনছি। আর কোনোদিন যদি এমন কাজ করেছো, আমার থেকে খারাপ আর কেউ হবে না, দেখে নিও। কি দেখবো বলেন? সবই তো দেখেছি, আর কি কিছু দেখার বাকি আছে আপনার? আয়ন শেহরিশের ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, এই সময় তোমার ফাজলামি বের করছি, দাঁড়াও। বলেই শেহরিশের হাত ধরে টানতে নিবে, তখনই দরজায় খটখট আওয়াজ হলো। আয়ন শেহরিশকে ছেড়ে উঠে গিয়ে দেখে মিস জেনি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ন খাবারের ট্রেটা নিয়ে ভিতরে আসে, দেখে শেহরিশ মুচকি মুচকি হাসছে। আয়ন খাবারের ট্রেটা বেড সাইড টেবিলে রেখে আবারও শেহরিশের পাশে বসে। শেহরিশের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। আর কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই ফোন করো। শেহরিশ ঠিক আছে বলে মাথা নাড়ায়। আয়ন রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে পার হয়ে যায়। অফিসে গিয়ে কেবিনে ঢুকতেই দেখে শিহাব আর অন্তু দাঁড়িয়ে আছে। আয়নকে দেখে শিহাব বলে, স্যার, অনেক বড় প্রবলেম হয়ে গেছে। আয়ন বিরক্তি নিয়ে বলে, সেই থেকে বলছিস প্রবলেম হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। তা কি প্রবলেম হয়েছে সেটা কি বলবি? আপনার বিজনেস অ্যাকাউন্টে যে টাকাটা ছিল সেই টাকাটা কেউ আপনার অ্যাকাউন্ট থেকে বের করে নিয়েছে। আয়ন ভ্রু কুঁচকে অন্তুর দিকে তাকিয়ে বলল, মানে কেউ আপনার বিজনেস অ্যাকাউন্টটা হ্যাক করে যে টাকাটা ছিল সেই টাকাটা বার করে নিয়েছে। আয়ন অবাক হলো। এত বড় স্পর্ধা কার, কে দেখালো? আয়ন নিজের চেয়ারে বসতে নিবে, তখনই তার ফোনে একটা মেসেজ আসলো। কি ভেবেছিস এত সহজে আমাকে ধরতে পারবি তুই? পুরো পৃথিবীর কোনায় কোনায় লোক পাঠালেও আমাকে ধরতে পারবি না। তোর বাপ মারে যেমন ভাবে মেরেছি তার থেকেও নিকৃষ্টভাবে তোকে মারবো। এখন তো সবে তোর অ্যাকাউন্ট থেকে টাকা খালি করেছি, আস্তে আস্তে সব নিঃস্ব করে দিব। ইতি তোর বাপ মার খুনি। আয়নের বুঝতে বাকি রইল না কে কাজটা করেছে। সঙ্গে সঙ্গে সে তার নিজের অ্যাকাউন্টে চেক করলো, দেখলো না, ঠিক আছে। আয়ন জোরে জোরে হেসে উঠল, বলল, যত আমাকে নিঃস্ব করতে চাইবি ততই আমার কাছে চলে আসবে। কি করতে চাচ্ছিস কর, আমিও দেখি কতটা নিচে নামতে পারিস। একদিন না একদিন তো আমার সামনে আসতে হবে, সেদিন হয় তোর শেষ দিন হবে, নয় আমার। অন্তু আর শিহাব আয়নের কথার মানে বুঝলো। পরক্ষণে অন্তু বলল, কাজটা গোলজার মাহমুদের, তাই না? আয়ন মাথা নাড়ল যে হ্যাঁ। পরক্ষণে শিহাব বলল, ভাগ্যিস আপনি আপনার ব্যবসায়ের 60% টাকা আপনার নিজের অ্যাকাউন্টে রাখেন। কিন্তু স্যার, বিজনেস অ্যাকাউন্ট থেকে যেহেতু টাকা নিয়েছে, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ওঠার সম্ভাবনা তো থাকতে পারে। আয়ন মাথা নেড়ে জানালো, না, মূলত ওর কাছে আমার এই অ্যাকাউন্টের কোনো বিষয়ের তথ্য নেই। আর রইল বিজনেস অ্যাকাউন্ট, যেহেতু এই অ্যাকাউন্টটা আমাদের বিজনেসের ক্ষেত্রে সকল জায়গায় দেওয়া থাকে, সেক্ষেত্রে কোনো বড়সড় হ্যাকার দিয়ে কাজটা করিয়েছে। শিহাব মাথা নাড়ল যে হ্যাঁ ঠিক।
9টার দিকে আয়ন বাড়ি ফিরল। এসে সোজা রুমে চলে যায়। গিয়ে দেখে মিসেস লিলি শেহরিশের মাথায় পানির পট্টি দিচ্ছেন। আয়ন সঙ্গে শেহরিশের পাশে গিয়ে বসে। শেহরিশ চোখ বুজিয়ে রেখেছিল। আয়ন শেহরিশের মাথা গলায় হাত দিয়ে দেখলো জরেকা পুড়ে যাচ্ছে। এটা দেখে আয়ন মিসেস লিলিকে বললেন, কখন জ্বর এসেছে আর আমাকে জানানো হয়নি কেন? মিসেস লিলি আয়নের দিকে তাকিয়ে বলে, শেরি শুয়েছিল, আমি কিছুক্ষণের জন্যই নিচে গিয়েছিলাম। প্রায় 30 মিনিট পর ফিরে এসে দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে। আর তোমাকে জানানো হয়নি কারণ শেরিশকে মেডিসিন খাওয়ানো হয়েছে। আয়ন স্বস্তির শ্বাস ফেলল। পরপর মিসেস লিলির উদ্দেশ্যে বলল, আপনি যান, আমি আছি শেহরিশের কাছে। আয়নের কথায় মিসেস লিলি চলে গেল। আয়ন আলতো হাতে শেহরিশের মাথায় পানি পট্টি দিয়ে দিয়েছে। কিছু বলতে গিয়েও বলল না। কিছুক্ষণ পর শেহরিশের চোখ বুজে এলো। আয়ন তখন শেহরিশের পাশ থেকে উঠে কাবার থেকে একটা পাতলা অ্যান্টিক হোয়াইট কালারের টি শার্ট আর আরেকটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে ওয়াশরুম থেকে বার হয়ে শেহরিশের পাশে গিয়ে বসে তার মাথাতে হাত দিয়ে দেখে জ্বর কমেছে কিনা। কিন্তু না, জ্বর কমের জায়গায় আরও বেশি বাড়ছে। আয়ন শেহরিশকে উদ্দেশ্য করে গালের এক পাশে হাত রেখে বলল, পাখি, শেহু, হেই শুনছো? না, শেহরিশের কোনো নড়চড় দেখা যাচ্ছে না। আয়ন শেহরিশের পাশ থেকে উঠে কাকে যেন ফোন করলো। তারপর আবারও শেহরিশের মাথার কাছে এসে পানি পট্টি দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই শিহাব ডক্টর নিয়ে উপস্থিত। হ্যাঁ, সে সময় আয়ন শিহাবকে ফোন করেছিল ডক্টরকে নিয়ে আসার জন্য। ডক্টর এসে শেহরিশকে চেক আপ করে মেডিসিন দেয় আর বলে, ভয়ের কিছু কারণ নেই, তেমন কিছু না। এখন চারিদিকে এমন হচ্ছে যার জন্য ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। আমি কিছু মেডিসিন দিয়ে গেলাম, ওনাকে কিছু খাইয়ে ওষুধগুলো খাইয়ে দেবেন। আয়ন ঠিক আছে বলে মাথা নাড়ে এবং শিহাবের ইশারায় কিছু বলে। আসুন ডাক্তার সাহেব, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসি। তারপর শিহাব ডক্টরকে নিয়ে বেরিয়ে যায়। মিসেস লিলি আর মিস জেরি তারা দুজনে ঘরের মধ্যে উপস্থিত ছিল। শিহাবকে বার হয়ে যেতে দেখে আয়ন তাদের দুজনের উদ্দেশ্যে বলে, মিস জেনি, আপনি শেহরিশের জন্য কিছু খাবার তৈরি করে নিয়ে আসেন। আর মিসেস লিলি, আমি শেহরিশের কাছে আছি, আপনি রুমে গিয়ে রেস্ট করুন। আয়নের কথায় তারা দুজন বার হয়ে গেল। আয়ন শেহরিশের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, খুব কষ্ট হচ্ছে সেও পাখি? শেহরিশ জ্বরে কোনো রকম করে আওড়ালো। আয়ন কিছু বলতে যাবে তখনই মিস জেনি খাবার নিয়ে তাদের রুমে প্রবেশ করলো। মিস জেনি খাবার টেবিলে রাখতেই আয়ন উঠে গিয়ে খাবারের প্লেটটা হাতে নিয়ে আবারও বিছানায় এসে বসে। ইতিমধ্যে মিস জেনি রুম থেকে বার হয়ে গেছে। আয়ন খাবারের প্লেটটা বিছানায় রেখে শেহরিশকে ধরে আধশোয়া করে বসিয়ে পিঠে বালিশ রেখে দেয়। শেহরিশ জ্বরে টলমল করছে। আয়ন খাবার রেডি করে শেহরিশের মুখের সামনে এক লোকমা তুলল। শেহরিশ নাক মুখ সিটকিয়ে কোনো রকমভাবে বলল, খাবো না, ভালো লাগছে না। আয়ন শেহরিশের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে, চুপচাপ খেয়ে নাও, নয়তো খুব খারাপ হবে। কিন্তু চুপচাপ খেয়ে মেডিসিন নাও। শেহরিশ এই অবস্থাতেও আয়নের ধমক শুনে ঠোঁট উল্টে কেঁদে ফেলল। আয়ন অবাক হলো খানিকটা, বলল, এই এই আমি কি করেছি? যা এই থাকো, আমি কি করেছি? এভাবে বাচ্চাদের মতো করে কান্না কেন করছো? এই হাও পাখি। আয়নের এমন চঞ্চলতা দেখে শেহরিশ হেসে ফেলল। কোনো রকমে বলল, কিছু হয়নি, তাড়াতাড়ি আগে চুমু দিন, তারপরে খাবো। এই মেয়ে, বলো কি তুমি? চুপচাপ খাবারটা শেষ করো। শেহরিশ আবারও নেকি নেকি ভাব নিয়ে বলে, আগে চুমু দিন। আয়ন বিরক্ত হলে ধমক দিয়ে বলল, এই মেয়ে, কানে কথা যায় না? জ্বরে গা পুড়ে যাচ্ছে আর এদিকে চুমো চুমো করে পাগল হয়ে যাচ্ছে। আমি কি বলেছি যে একবার আমি চুমো দেবো না? আগে চুপচাপ খাবার শেষ করে মেডিসিন নাও। আয়নের ধমকে শেহরিশ চুপ করে রইল। তা দেখে আয়ান মুচকি হাসলো। তারপর শেহরিশকে গালে তুলে খাইয়ে দিল এবং নিজেও খেলো। খাওয়া শেষে শেহরিশকে মেডিসিন খাইয়ে শুয়ে দিয়ে প্লেটগুলো নিয়ে কিচেনের উদ্দেশ্যে চলে যায়। কিছুক্ষণ পর আয়ন রুমে এসে দেখে শেহরিশ চোখ বুজে শুয়ে আছে।
আয়ান তার পাশে এসে কপালে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলে, পাগলি একটা। বলেই ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:45 কী ভেবে ল্যাপটপটা নিয়ে সোফায় বসে অফিসের কিছু কাজ করতে লাগলো। এভাবেই কিছু সময় অতিক্রম হলো। এরই মাঝে আয়ান শেহরিশকে দুবার উঠে জ্বর কমেছে কিনা তা দেখেছে। হঠাৎ শেহরিশ শোয়া থেকে উঠে বসে তার পরনের কুর্তিটা একটানে খুলে দিল। শেহরিশকে উঠতে দেখে আয়ান তাকে শেহরিশের এই দৃশ্য দেখল। আয়ান টাইম দেখে 1:50। তারপর সঙ্গে সঙ্গে ল্যাপটপটা অফ করে শেহরিশের পাশে গিয়ে বসে, বলে, কি হয়েছে সেও পাখি, এমন করছো কেন? খুব গরম লাগছে। আয়ান তৎক্ষণাৎ শেহরিশের মাথায় হাত রাখল। দেখল জ্বর সামান্য কমেছে। শেহরিশের পরনে এখন প্লাজো আর গায়ে শুধু অন্তর্বাসটা উপস্থিত। শেহরিশ সেটাও খুলতে নিলে আয়ান বলে, এই কি করছো? আয়নের কথা কানে যেতেই শেহরিশ তড়িৎ গতিতে আয়নের ঠোঁটজোড়া দখল করে নেয়। আয়ন ছাড়াতে চাইলেও শেহরিশ ছাড়ে না। প্রায় 7-8 মিনিট পর শেহরিশ আয়নকে ছাড়ে। তারা দুজনেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আয়ন বলল, পাগল হয়ে গেছো? শেহরিশ এবার আয়নের কোমরের দুই সাইডে পা দিয়ে তার কোলে বসে গলায় ঘাড়ে অনবরত কিস করতে লাগলো। আয়নের পক্ষে শেহরিশের এমন হঠাৎ আক্রমণ করায় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। কিন্তু তার নিজেকে সংযত করে শেহরিশের বাহু দুটো ধরে তাকে সামনে টেনে আনে, বলে, কি করছো পাখি এখন? এইসব ঠিক না, তোমার শরীরটা সুস্থ হোক তারপর। আয়নের কথার মাঝে শেহরিশ আঙুল দিয়ে আয়নের ঠোঁটের উপর আঙুল রাখলো। না প্লিজ, আমার একটু আদর করুন, দেখেন আমি ঠিক আছি, প্লিজ, বলল। বলেই আবারও শেহরিশ আক্রমণ চালায় আয়নের ঠোঁটের উপর। আয়ন শেহরিশকে এবার কোলে বসা থেকে শুইয়ে দিয়ে তার উপরের শরীরের সমস্ত ভার ছেড়ে আলতো করে শুয়ে কানের গোড়ায় ফিসফিস করে বলল, দেখো সেও পাখি, ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে। তুমি নিশ্চয়ই তোমার হাজবেন্ডকে খুব ভালো করে চেনো। শরীর অসুস্থ বলে ছাড় দিতে চাইছিলাম, কিন্তু তুমি তো নিজেই নিজের বিপদ টানছো। এখন কিন্তু আমি শরীর অসুস্থ বলে একদিন তো ছাড় দেবো না। শেহরিশ আয়নের কথা শুনে তাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, নিয়ে যাবেন আবার আপনার সাথে আমাকে সেই সুখের সাগরে? আয়ন সঙ্গে সঙ্গে একটানে নিজের টি শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর আস্তে আস্তে ভালোবাসার পরশ এঁকে দিতে থাকে প্রিয়তমার কোমল শরীরে। রাত যত গভীর হয় তাদের ভালোবাসাও গভীর হয়। আবারও তারা দুইজন ভাসলো সুখের সমুদ্রে। সময় চলমান। এভাবেই কেটে গেল আরও কিছুদিন। আয়ন তার অফিসের কাজে কয়দিন খুব ব্যস্ত ছিল। আজ সকালে আয়নের অফিসে যাওয়ার পর থেকে শেহরিশকে নিত্যদিনের থেকে বেশ হাসি খুশি লাগছে। মিস জেনি সেটা ভালোই লক্ষ্য করেছে। সে সোফায় শেহরিশের পাশে বসে বলে, আজকে তো হাসি খুশি লাগছে কেন? কিছু কি হয়েছে? শেহরিশ যেন কথাটা শুনে লজ্জা পেল খানিকটা। মিস জেনি কিছু একটা আঁচ করতে পারল যেন। তারপর বলল, আচ্ছা, আমি যেটা ভাবছি কি সেটাই? শেহরিশ আনন্দে আর লজ্জায় যেন মিলিয়ে গেল। তারপর নিজেকে সংযত করে বলল, সময় হলে জানাব। আচ্ছা তার আগে আমাকে একটু কিছু ফল কেটে দিন, খাই। মিস জেনিও আর কোনো কিছু জিজ্ঞেস করলো না। মুচকি হেসে কিচেনের উদ্দেশ্যে রওনা দিল। বিকেলে শেহরিশ ব্যালকনিতে বসে কফি খাচ্ছিল। হঠাৎ পিছন থেকে কেউ এসে তাকে জড়িয়ে ধরে। শেহরিশ কিছুটা থতমত খায়। তারপর নিজের চেনা পরিচিত মানুষটার শরীরের ঘ্রাণ নাকে ভাসতেই মুচকি হাসলো, বলল, আজ এত তাড়াতাড়ি ফিরলেন? আয়ন শেহরিশের কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে বলল, কেন, দেরি করে আসলে ভালো হয় নাকি? আয়নের এমন কথা শুনে শেহরিশ সামনের দিকে ঘুরে নাকমুখ কুঁচকে বলল, কেন, আপনার বুঝি বাইরে থাকতে বেশি ভালো লাগে? আয়ান মনে মনে বলল, এ মেয়ে কী বলে? সে কি জানে না যে এই আয়ান মির্জা তার কাজের জন্য অফিসে আটকে থাকলে সারাদিন কয়বার এই মেয়ের কথা ভাবে? পরপর নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, আরে রেগে যাও কেন সেও পাখি? তুমি তো জানো কাজের চাপ ছিল। এসকে কোম্পানির সাথে প্রজেক্টটা শেষ হলো আজ আমাদের, তাই তাড়াতাড়ি ফিরলাম। কথাটা বলেই আয়ন শেহরিশের কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল, বলল, আচ্ছা চলো আজ একটু ঘুরতে বের হই।
কি? শেরিস আর কোনো কিছু বলার সময় না দিয়ে আয়ন বলল। এই না না, কোনো কথা না। তারপর শেরিসকে জড়িয়ে ধরে বলে, কয়দিন কাজের জন্য তোমাকে না টাইম দিয়েছি না আমাদের ঘুরতে যাওয়া হয়েছে, তাই আজ আমি যেটা বলছি সেটাই শেষ কথা। শেরিস আয়নের কথা শুনে মুচকি হাসলো। তারপর আয়নের থেকে নিজেকে ছাড়িয়ে উপর নিচে মাথা নাড়ল। আয়ন চলে যায় ফ্রেশ হতে। এদিকে শেরিসও মহা খুশি। সে কাবার থেকে একটা রয়্যাল ব্লু কালারের শাড়ি নিয়ে পরল, সাথে চোখে কাজল, ঠোঁটে হালকা করে গোলাপি রঙের লিপস্টিক দিল। এদিকে আয়ন সাদা কালারের শার্ট আর রয়্যাল ব্লু কালারের প্যান্ট পরে রেডি হয়ে ওয়াশরুম থেকে পার হয়ে শেরিসকে থেকে হেসে তার কাছে এসে বলল, বউ আমার দিন দিন বেশি সুন্দরী হয়ে যাচ্ছে, এভাবে বারবার বুকে আঘাতও কেন বউ? শেরিস আয়নের কথা শুনে তার বুকে কিলঘুষি মারল, বলল, চলেন, লেট হয়ে যাচ্ছে তো নাকি? জো হুকুম মহারানী। আয়ন শেরিসকে নিয়ে এসেছে তাদের অফিসের থেকে সামান্য কিছুটা দূরে একটা সুন্দর পার্কে। পার্কের মাঝখানে একটা সুন্দর ঝিল মতন, আর চারিদিকে বিভিন্ন বসার জায়গা। গোধূলি পার হয়ে সন্ধ্যা বা রাতের আগমন হয়েছে। আকাশের মাঝখানে চাঁদের দেখা মিলেছে। আয়ন আর শেরিসও বসলো একটা বেঞ্চে। শেরিস আয়নের বুকে মাথা রেখে বসে আছে। হঠাৎ আয়ন বলে উঠল, এই মেয়ে, এমন কি আছে তোমার যে আমি বারবার তোমার মুগ্ধতায় হারিয়ে যাই? কেন বারবার বিলীন হতে ইচ্ছে করে তোমার মধ্যে? শেরিস আয়নের কথাটা এমন খাপছাড়া কথা শুনে মুখ টিপে হাসলো। তারপর আয়নের বুক থেকে মাথা তুলে এগিয়ে গেল সামনে ঝিলের দিকে। আয়নও পিছে পিছে গেল, গিয়ে শেরিসকে জড়িয়ে ধরে তার কাঁধের উপরে মাথা রাখলো। শেরিস এবার আয়নের হাতটা নিয়ে তার পেটের উপর রাখলো, বলল, এবার আমাদের ভালোবাসার ভাগিদার আসতে চলেছে মিস্টার মির্জা। আপনি কি জানেন আপনার আর আমার ভালোবাসার চিহ্ন বেড়ে উঠছে আমার মধ্যে? শেরিসের এমন কথায় আয়নের হাত হালকা হয়ে আসলো শেরিসের পেটের উপর থেকে। আয়ন শেরিসকে সামনের দিকে ঘোরালো, উৎফুল্ল হয়ে বলতে শুরু করলো, কি 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 বলছো তুমি? তোমার আমার ভালোবাসার চিহ্ন? মানে আমি বাবা হতে চলেছি? মানে আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান বেড়ে উঠছে তোমার মধ্যে? আয়নকে এমন খুশি হতে দেখে শেরিসের চোখের কোণায় পানি চিকচিক করে উঠল। সে ভেবেও পায়নি আয়ন এতটা খুশি হবে। শেরিস তার নিজের পেটে হাত দিয়ে আয়নকে বলল, হ্যাঁ, আমাদের সন্তান। আয়ন কথাটা শুনে শেরিসের সারা মুখে চোখের পাতায় ভালোবাসার পরও সেঁকে দিল। তারপর আয়ন শেরিসকে নিজের বাহু ধরে আবদ্ধ করে নিল। এভাবেই তারা কতক্ষণ দাঁড়িয়েছিল কেউই জানে না, শুধু সাক্ষী ছিল আকাশের উজ্জ্বল উপগ্রহ। আরও কিছু সময় কাটিয়ে তারা পার্কের বাহিরে আসলো। সামনে একটা ছোট্ট ক্যাফে দেখে শেরিস আয়নকে বলল যে সে কফি খাবে। তাই আয়ন শেরিসকে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে বলে নিজেই চলে গেল কফি আনতে। শেরিস গাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আয়ন দু হাতে দুটো কফির গ্লাস নিয়ে রাস্তা পার করছিল। তখনই তার চোখ যায় শেরিসের কপালে লাল লেজার লাইটের। কিছুক্ষণ পরপর সেই লাইটটি শেরিসের দেহের বিভিন্ন জায়গায় বিচরণ করছে। আয়ন কিছু একটা বুঝতে পেরে রাস্তার কফিগুলো ফেলে দৌড়ে গেল শেরিসের সামনে। সঙ্গে সঙ্গে একটা বুলেট লাগলো আয়নের বুকে। শেরিস কিছু বুঝে ওঠার আগেই আয়ন লুটিয়ে পড়ল মাটিতে। অপর পাশের ব্যক্তিটা বলল, শেট, এসকে বলেছিল তোকে সামনে আসতে। আমার সব প্ল্যান ভেস্তে গেল। শালা, যদি মরে যায় তাহলে তো আমার সব প্ল্যান শেষ হয়ে যাবে। শিট 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 শিট। সেকেন্ডের মধ্যে কী ঘটলো শেরিস কিছু বুঝে উঠতে পারল না। রাস্তায় আয়নের নিথর দেহ পড়ে থাকতে দেখে সে নিজেকে সামলাতে পারছে না, না পারছে নড়তে, না পারছে গলা দিয়ে আওয়াজ বার করতে। তার মনে হচ্ছে কেউ যেন তাকে গলায় আর শরীরে দড়ি বেঁধে রেখে দিয়েছে। কোনো মতে সে হঠাৎ চেঁচিয়ে উঠল, আয়ন! বলেই হাঁটু কেটে রাস্তায় বসে আয়নের মাথাটা নিজের কোলের উপর তুলে নিল। দেখে আয়ন কোনো কথা বলছে না, সেন্সলেস হয়ে আছে। সে আয়নের মুখে বাড়ি মারতে লাগলো, বলতে লাগলো, আয়ন, এই চুপ করেন। এই কি হলো আপনার? তারপর সে দেখলো আয়নের শার্টের বাঁ পাশ থেকে রক্ত বেরোচ্ছে।
শেহরিশ আয়নকে আরও কাছে টেনে নিয়ে কাঁপা কাঁপা হাতে সব কিছু পর্যবেক্ষণ করছে। রক্ত? আয়ান চোখ খোলে। এই কিছু হয়নি আপনার, এই চোখ খোলে না। এতক্ষণ আশেপাশে অনেক লোক ভিড় করে জড়ো হয়ে আছে, কিন্তু কেউই এগিয়ে আসছে না। কারণটা স্বাভাবিক, যে আয়নকে গুলি করা হয়েছে। কেউ কেউ বলছে এ নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়, না হলে এমনভাবে কেউ ওকে গুলি করতো না। আবার কেউ বলছে এর কাছে যাওয়া যাবে না, ভালো মানুষ হলে কেউ কি আর গুলি করতো? আর দেখে তো কানাডিয়ান মনে হচ্ছে না। শেরিশ এই মুহূর্তে কি করবে কিছু ভেবে পাচ্ছে না। সে বারবার আয়নকে বলতে লাগলো, চোখ খোলেন না আয়ান, না আপনার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না। এবার শেহরিশ আশেপাশে তাকালো, তারপর চেঁচিয়ে বলল, প্লিজ হেল্প, প্লিজ। কেউই এগিয়ে আসলো না। শেহরিশ কান্না করতে করতে আয়নকে তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই আয়নকে সামলাতে পারছে না। এবার ভিড় ঠেলে একজন অর্ধবয়স্ক লোক শেহরিশের কাছে আসলো, ভালো করে তাকে দেখে নিল, পরপর বাংলা ভাষায় বলল, আশেপাশে পরিচিত কেউ নেই? থাকলে তাকে ফোন দিন, এনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তারপরে সেই ব্যক্তিটি আয়নের পাস চেক করতে লাগলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শেহরিশকে জানালো, যা করার তাড়াতাড়ি করুন, পাস চলছে, এনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। শেহরিশ এই মুহূর্তে কি করবে কিছু ভেবে পাচ্ছে না, তাই আগন্তুক ব্যক্তিটির কথাই তার ঠিক লাগলো। সঙ্গে সঙ্গে আয়নের প্যান্টের পকেট থেকে তার ফোনটা বার করে কাঁপা কাঁপা হস্তে শিহাবকে ফোন লাগালো। কল রিসিভ হতেই শিহাব বলল, হ্যাঁ স্যার। শিহাবের পুরো কথা সম্পন্ন হওয়ার আগে শেহরিশ কান্না করতে করতে বলল, শিহাব তাড়াতাড়ি আসেন, আয়ান আয়ান। শেহরিশের গলা ধরে আছে, সে কিছু বলতে পারছে না ঠিকভাবে। আয়ান স্যারের কি হয়েছে? আপনি কোথায়? হ্যালো হ্যালো। শেহরিশের এমন অবস্থা দেখে আগন্তুক ব্যক্তিটা শেহরিশের হাত থেকে ফোন নিয়ে বলল, আয়নের গুলি লেগেছে, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তারপর আগন্তুক ব্যক্তিটি শিহাবকে ঠিকানা দিলে প্রায় 10 মিনিটের মাথায় সে পৌঁছে যায়। শেহরিশের কোলে আয়নের মাথা। শেহরিশ চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে, আয়ান আপনার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না আপনার। শিহাব এক্ষুনি আসছে, আপনি আমাদের ছেড়ে যেতে পারবেন না, আমি যেতে দেবো না। শিহাব এমন অবস্থা দেখে অবাক হয়ে গেল। হঠাৎ আয়নের গুলি লাগলো, সে কিছু ভেবে উঠতে পারছে না। সঙ্গে সঙ্গে সে শেহরিশের কাছে গিয়ে আয়নকে ধরে তারা দুজন মিলে গাড়িতে তুলল। শিহাব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পাশে একটা হসপিটালে নিয়ে যায়। আয়ন পুরো সেন্সলেস হয়ে আছে। হসপিটালে গিয়ে তাকে তাড়াতাড়ি ইমার্জেন্সি ওটিতে নিয়ে যাওয়া হয়, ইমার্জেন্সি অস্ত্রোপচারের জন্য। ততক্ষণে অন্তু, শিফা আর মিস জেনি আর মিসেস লিলিও চলে এসেছে। মূলত শিহাব শেহরিশের অবস্থা দেখে অন্তুকে জানায় যে তাদের সবাইকে নিয়ে আসতে, তাই অন্তু যতটা দ্রুত সম্ভব সবাইকে নিয়ে এসেছে। শেহরিশের এক পাশে মিসেস লিলি, আরেক পাশে শিফা বসে আছে এবং মিস জেনি দাঁড়িয়ে আছে। তারা সকলেই শেহরিশকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কোনোভাবেই শেহরিশকে সামলানো যাচ্ছে না। মিস জেনি শেহরিশকে বলল, এই অবস্থায় বেশি কান্না করো না, আইনের কিছু হবে না, তুমি নিজেকে সামলাও। তারপর মিস জেনি এক গ্লাস পানি শেহরিশের দিকে আগিয়ে দিয়ে বলল, এই নাও, পানিটা খেয়ে নাও, আর এমনভাবে জোরে জোরে কান্না করো না, তোমার আর বাচ্চার পক্ষে ভালো হবে না। মিস জেনির এমন কথায় মিসেস লিলি এবং শিফা একে অপরের মুখের দিকে তাকালো। এই সময় তারা খুশি হবে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। পরপর তারা সবাই মিলে শেহরিশকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু অবশেষে তারা কোনোভাবেই শেহরিশকে বোঝাতে পারছে না। এদিকে অন্তু আর শিহাবও ভেবে পাচ্ছে না হঠাৎ করে আয়নের উপর অ্যাটাক কিভাবে হলো। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অস্ত্রোপচারের পর ডক্টর বার হয়ে আসলো। শেহরিশ কাঁদতে কাঁদতে ঝিমিয়ে গিয়েছে, চোখে পানি শুকিয়ে গেছে। ডক্টর বের হয়ে আসছে। শেহরিশ দৌড়ে ডক্টরের কাছে যায়, তার পিছন পিছন সবাই যায়। শেহরিশ ডক্টরকে জিজ্ঞেস করলো, ডক্টর, আমার আয়নের কি অবস্থা? এখন ঠিক আছে তো? ওনার কিছু হয়নি তো? কি হলো বলেন, যে ওনার কিছু হয়নি বলেন। শেহরিশ ডক্টরকে বলার সুযোগই দিচ্ছে না। শেহরিশ কান্না করতে করতে বলে যাচ্ছে। এরই মাঝে ডক্টর বলে উঠল,
রিল্যাক্স মিসেস আয়ান মির্জা, উনি আপাতত ডেঞ্জার মুক্ত আছেন। গুলি ওনার বুকে লেগেছে, কিন্তু সেটা বুক ভেদ করে বেশি ভিতরে যেতে পারেনি। সামান্য 1 ইঞ্চির জন্য উনি বেঁচে গেছেন, আর 1 ইঞ্চি গুলি ভিতরে গেলে ওনার হার্টে আঘাত লাগতো। উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করুন, আর একটু হলে ওনার বেঁচে থাকার সম্ভাবনা থাকতো না। আপনি প্লিজ শান্ত হন। ডক্টরের মুখ থেকে এমন কথা শুনে সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তৎক্ষণাৎ শেহরিশ বলে উঠল, আমি কি দেখা করতে পারি এখন ওনার সাথে? এই মুহূর্তে না, ওনাকে এখন ওটি থেকে আইসিইউতে শিফট করা হবে। তারপর আপনি ওনার সাথে দেখা করতে পারবেন। আর হ্যাঁ, ওনার এখনো জ্ঞান ফেরেনি। আমরা ঠিক বলতেও পারছি না ওনার কখন জ্ঞান ফিরবে। রাত 10:30। শেহরিশ এখন আয়নের আইসিইউ রুমের বাইরে বসে আছে। কিছুক্ষণ আগেই আয়নকে আইসিইউ রুমে শিফট করা হয়েছে। ডক্টরের কথা মতো আয়নকে আইসিইউ রুমে শিফট করার পর সবাই আইসিইউতে ঢুকে আয়নকে দেখতে পারবে। আইসিইউতে ঢুকতেই সবাই দেখে আয়ন নিথর হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগে অস্ত্রোপচারের দরুন বুকে তার ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেনের মাস্ক পরিহিত, হাতে ক্যানেলা লাগানো, তাতে সেলাইন চলছে। এমন শক্তপোক্ত দৃঢ় মেজাজি মানুষটার হঠাৎ এমন করে নুইয়ে পড়া দেখে সেখানে উপস্থিত মিস জেনি, মিসেস লিলি, শিফা, অন্তু, শিহাব সবাই এক অজানা খারাপ লাগা কাজ করছে। মূলত তারা কোনোদিনও আয়নকে এমন অবস্থায় দেখেনি। যখনই দেখেছে এক শক্তপোক্ত তীব্র মেজাজি এবং দায়িত্বশীল আয়নকেই দেখেছে। শেহরিশ আইসিইউতে ঢুকতেই নীরব দর্শকের ন্যায় একভাবে এক দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে হঠাৎ ফুঁপিয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। আয়নকে দেখেই তার তখনকার স্মৃতি চোখের সামনে ভাসছে। তার সামনেই কেমনভাবে আয়ন মাটিতে লুটিয়ে পড়ল, কেমনভাবে গুলি লাগলো। এত সব কিছু ভাবতে ভাবতেই কান্নারত অবস্থায় শেহরিশ ছোট ছোট পায়ে আগিয়ে যায় আয়নের কাছে। আয়নকে এক পলক দেখে আয়নের বুকে যে 5টায় গুলি লেগেছে তার অপর পাশে মাথা থেকে জোরে জোরে কাঁদতে লাগলো। হঠাৎ এমন পরিস্থিতি দেখে সকলেই শেহরিশকে থামাতে চাইল। কেবিনের মধ্যে থাকা নার্স তড়িঘড়ি করে শেহরিশকে আয়নের বুকের উপর থেকে তুলতে লাগলো, কিন্তু শেহরিশ নার্সের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। নার্স অবস্থা বেগতিক দেখে বাকিদের উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ ওনাকে পেশেন্টের কাছ থেকে সরান। পেশেন্টের অবস্থা এমনিও খুব একটা ভালো না, তার উপরে একটু আগেই অস্ত্রোপচার হয়েছে, এমনভাবে ওনার বুকে আঘাত লাগবে। আর প্লিজ আপনারা ওনাকে নিয়ে বার হয়ে যান। না না, আমি কোথাও যাব না, আমি এখান থেকে কোথাও যাব না। মিসেস লিলি এবার শেহরিশের পাশে এসে শেহরিশকে এক হাত দিয়ে টেনে তুলতে তুলতে বলল, আচ্ছা, কোথাও যেতে হবে না, আপাতত আয়ানের বুকের উপর থেকে ওঠো, কারণ আয়ানের বুকের উপরে প্রেশার ক্রিয়েট হচ্ছে, এতে আয়ানের ক্ষতি হবে। তার উপরে আয়ানের এখনও জ্ঞান ফেরেনি। মিসেস লিলির কথাটা শোনা মাত্রই শেহরিশের স্মৃতিচারণ হলো যে সে কি করছিল। সঙ্গে সঙ্গে আয়নের বুকের উপর থেকে উঠে দাঁড়ালো, ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, ওনার কখন জ্ঞান ফিরবে মিষ্টিমা? ওনার কিছু হবে না তো? আমার বুকের মধ্যে কেমন যেন হচ্ছে, ওনাকে উঠতে বলো না। শেহরিশের এমন পাগলামি দেখে মিস জেনি এগিয়ে আসলেন এবং বললেন, আয়নের কিচ্ছু হবে না। ডাক্তার তখন কি বললো শুনলে না? কিছুক্ষণের মধ্যে আয়নের জ্ঞান ফিরে যাবে। ততক্ষণ চলো, তুমি কিছু খেয়ে নেবে। রাত হতে আসলো, তুমি কিছুই খাওনি ঠিক মতন। না, আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো, আমি কিচ্ছু খাবো না, আমার খিদে নেই। শেহরিশের এমন কথায় মিস জেনি বললেন, তা বলে তো হবে না। তুমি খেতে না চাইলে এখন অন্তত তোমার পেটে থাকা ছোট্ট মানুষ, তার জন্য তো কিছু খেতে হবে। মিস জেনির কথাটা শোনা মাত্রই শেহরিশের হাত চলে যায় পেটে। রাত 11:45। আইসিইউ কেবিনের বাইরে সকলে বসে আছে। কিছুক্ষণ আগেই অন্তু সকলের জন্য খাবার নিয়ে আসে। সকলে শেহরিশকে খাইয়ে নিজেরাও কিছু খেয়ে নেয়। রাতে যেহেতু আয়নের কাছে সকলে থাকতে পারবে না, ডক্টর নির্দেশ দিয়েছে যে কোনো একজনকে থাকতে, তাই শিহাব আজকে রাত্রে থাকবে। সবাই মিলে ঠিক করলো। শেহরিশ কোনো মতেই বাড়ি যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কিন্তু সকলের বোঝানোতে শেষমেশ সেও রাজি হলো।
তার রেস্টের প্রয়োজন, মূলত তাদের সন্তানের জন্য। তাছাড়া শেহরিশের অবস্থাটাও খুব একটা ভালো না। আয়নের অ্যাক্সিডেন্টের পর থেকে ভালোই পাগলামি করেছে, তাই সকলে বুঝিয়ে শেষমেশ রাজি করালো শেহরিশকে বাড়ি পাঠানোর জন্য। সকলে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। সেই রাতটা শেহরিশ নির্ঘুম কাটিয়েছিল, তার সাথে মিসেস লিলিও ছিল। সে ঘুমানোর চেষ্টা করলেও চোখে ঘুম আসেনি। পরে ভোরের দিকে তাই চোখটা লেগে আসে। পরের দিন বিকেলে সবাই শেহরিশকে নিয়ে আসলো হসপিটালে। সকালবেলায় শেহরিশ প্রচুর জোর করেছিল হসপিটালে আসবে বলে, কিন্তু মিস জেনি আর মিসেস লিলি, শিফা সকলের বোঝানোতে সে আর কিছু বলতে পারেনি। সকাল থেকেই তার মনটা হাঁসফাঁস করছে আয়নকে একবার দেখার জন্য। সারা রাত শিহাব আয়নের সাথে থাকায় সকালবেলা অন্তু হসপিটালে আসে এবং শিহাব চলে যায় বাড়ির উদ্দেশ্যে ফ্রেশ হতে। ডক্টর সকালবেলায় চেক আপের পর জানিয়েছে আয়নের কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফেরার সম্ভাবনা আছে। মূলত চেক আপে অনেকটা ইমপ্রুভ দেখা দিয়েছে। মাঝে মধ্যে আয়নের হাত পা কিছুটা নড়েছে। বিকেলে সকলে হসপিটালে এসে আয়নকে এক পলক দেখে আইসিইউ থেকে বাহিরে বার হয়ে যায়, কিন্তু শেহরিশ আয়নের পাশে ওর একটা হাত আঁকড়ে ধরে পাশের চেয়ারটা টেনে বসে থাকে। সময়টা তখন সন্ধ্যা 6:15। আয়ন পিটপিট করে চোখ খোলে। মূলত অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ থাকায় চোখটা খুলে তীব্র আলো চোখে লাগতেই আবারও চোখটা বন্ধ করে নেয়, সঙ্গে কিছুটা নড়ে চড়ে ওঠে। পাশের নার্স তখন আয়নের স্যালাইনের বোতল চেঞ্জ করছিল। আয়নকে দেখে সঙ্গে সঙ্গে রুমের লাইটটা হালকা কমিয়ে দেয় এবং মুখ থেকে অক্সিজেনের মাস্কটা নামিয়ে দেয়। কিছুক্ষণ পর আয়ন আস্তে আস্তে চোখ খুলে তাকায়। এরই মধ্যে নার্স বাইরে চলে যায় ডক্টরকে ডাকার উদ্দেশ্যে। আয়ন নড়ে চড়ে উঠতেই দেখে যে তার বাঁ হাতটাকেও আঁকড়ে ধরে আছে। পাশে তাকাতেই দেখে শেহরিশ তার হাতটা আঁকড়ে ধরে তার দিকে মুখ করে চোখ বন্ধ করে শুয়ে আছে। মূলত বসে বসে সে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ আগেই শিহাব জুথিকে নিয়ে কেবিনে ঢুকতেই শেহরিশকে ঘুমন্ত অবস্থায় দেখে। আজকে জুহি আয়নের এমন অবস্থা শুনে এসেছে দেখার জন্য। তারা দুজনে আইসিইউতে ঢুকে শেহরিশের ঘুমন্ত অবস্থা দেখে অনেক কান্নাকাটি এবং চিন্তার কারণে ক্লান্ত হয়ে শেহরিশ ঘুমিয়ে পড়েছে এটা সে বুঝতে পেরেছিল। তাই আয়নের দেখভাল করার জন্য নার্সকেও সে বলে গিয়েছিল যে শেহরিশকে কিছু না বলতে। আয়ন শেহরিশকে ঘুমন্ত অবস্থায় দেখে তার ডান হাতটা আগিয়ে শেহরিশের মাথায় রাখলো। মাথায় কারো স্পর্শ পেয়ে তড়িঘড়ি করে উঠে বসে শেহরিশ। সঙ্গে সঙ্গে তার চোখ পড়ে আয়নের দিকে, দেখে সে তার দিকেই তাকিয়ে আছে। আয়ন কিছু বলতে যাওয়ার আগেই শেহরিশ বলে ওঠে, আপনি কখন উঠলেন? আপনি ঠিক আছে তো? আপনার কোথাও ব্যথা করছে না তো? কিভাবে আপনার সাথে এমনটা হলো? আপনি জানেন আপনার কিছু হয়ে গেলে আমার কি হতো? আপনি কিভাবে এমনটা করতে পারলেন? মূলত আমার কথা না ভেবে আমাদের সন্তানের জন্য আপনি... শেহরিশকে কিছু বলতে না দিয়ে আয়ন শেহরিশকে হাত দিয়ে ইশারায় চুপ থাকতে বলে। ধীরে ধীরে উঠে বসতে থাকে। তখনই বাইরে থেকে ডক্টরের আওয়াজ আসে, এই আপনি ওভাবে উঠে বসবেন না মিস্টার মির্জা, ওয়েট। বলেই ডক্টর তাড়াতাড়ি করে এসে আয়নের বেডটা ফোল্ড করে উঠে বসায়। তারপর শেহরিশকে উদ্দেশ্য করে বলে, মিসেস মির্জা, আপনি একটু বাইরে যান প্লিজ, আমি মিস্টার মির্জার চেক আপটা করে নিই। ডক্টরের কথা শুনে শেহরিশ আয়নের দিকে এক পলক তাকিয়ে আইসিইউ থেকে বার হয়ে যায়। আয়ন শেহরিশের দিকে তাকিয়ে মুচকি হাসে। কিছুক্ষণ পর ডক্টর বার হয়ে আসে। ততক্ষণে সবাই জেনে গেছে যে আয়নের জ্ঞান ফিরে এসেছে। ডক্টর সবাইকে উদ্দেশ্য করে বলে, এবার চিন্তার কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যেই মিস্টার মির্জা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। ওনার একটু রেস্টের দরকার। আর কিছুক্ষণের মধ্যে আমরা মিস্টার মির্জাকে নর্মাল কেবিনে শিফট করব। উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। কথাটা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। কথাটা শুনে সবার যেন স্বস্তি হয়। ডক্টর চলে যেতে নিলেই শেহরিশ বলে ওঠে, ডক্টর, আমি কি এখন মিস্টার মির্জার সাথে দেখা করতে পারি? ডক্টর মুচকি হেসে মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে শেহরিশ আইসিইউতে ঢুকে পড়ল। আইসিইউতে ঢুকতেই দেখে আয়ন আগের মতো অর্ধশোয়া অবস্থাতেই আছে। পাশে নার্স আয়নের সেলাইন খুলে রাখছে। শেহরিশ ধীরে ধীরে এগিয়ে গিয়ে আগের ন্যায় চেয়ারটা টেনে বসলো। আর চোখে নার্সের দিকে তাকাতেই নার্স সেলাইনের প্যাকেটটা নিয়ে আইসিইউ থেকে প্রস্থান করল। সঙ্গে সঙ্গে শেহরিশ
বিরক্ত হয়ে দাঁত খিঁচে আয়নের দিকে তাকিয়ে বলল, এই আপনার সাহস কি করে হয় এরকম ভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকার? আপনি জানেন আমার কত কষ্ট হচ্ছিল? আপনাকে তো আমি মেরেই ফেলবো। শেরিসের এমন কথায় আয়ন বোকা বনে গেল। ভীত কণ্ঠে বলল, এতক্ষণ তো মৃত্যুর সাথেই লড়ছিলাম, সবে তো ঠিক হলাম, আর ঠিক না হতে হতেই এরই মধ্যে তুমি আবার আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছ বউ। শেরিস আয়নের কথায় মুখ বাঁকালো। আয়ান আবারও বলল, আমি তোমার ছেড়ে কোথাও যাচ্ছি না বউ, এখনো তো অনেক পথ চলা বাকি। তোমার মধ্যে আমাদের যে ছোট্ট সন্তানটা বেড়ে উঠেছে তার সাথে এখনো অনেক দুনিয়া দেখা বাকি। তারপরে তো এভাবে এমনভাবে আরো 2, 3, 4টা 5টা করে একটা ফুটবল টিম বানানো বাকি। তুমি সামলাতে পারবে তো বউ? শেষের বউ শব্দটা আয়ন বেশ টেনে টেনে বলল। আয়নের এমন ঠোটকাটা কথা শুনে শেরিস আয়নের বুকে কিল মারতে মারতে বলল। অসভ্য ঠোঁটকাটা বেয়াদব নির্লজ্জ কোথাকার! সঙ্গে সঙ্গে আয়ন আহ শব্দ করে উঠল। শেরিস বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে আয়নের বুকে হাত রেখে বলল, এই সরি আমি বুঝতে পারিনি। আরে আপনি কোথায় লিখেছে? কই দেখি। শেরিসের কথা বলার মাঝে আয়ন শব্দ করে হেসে উঠল। আয়নের হাসি দেখে শেরিস চোখ ছোট ছোট করে সোজা হয়ে দাঁড়িয়ে আয়নার দিকে তাকায়। আয়ন এই সুযোগে শেরিসের হাতটা ধরে টেনে বেঁধে তার পাশে বসিয়ে বাঁ হাত দিয়ে কোমর জড়িয়ে গালে আলতো করে শব্দ করে চুমু খায়। বলে, অনেক ভালোবাসি বউ, চিন্তা নেই, এত সহজে ছেড়ে যাব না। তোমাকে জ্বালিয়ে তারপর বিদায় নেব। আর এখনো ফুটবল টিম বানানো বাকি, সো নো টেনশন, চিল করে নাও এখন বউ। কেটে গেছে আরও 1 সপ্তাহ। আয়ান এখন অনেকটাই সুস্থ, হাঁটা চলার সবটাই করতে পারছে। ডক্টর বলেছে আজ বিকেলে রিলিজ দেবে। হসপিটালে এই 1 সপ্তাহের মধ্যে রাতে অন্তু আর শিহাব এরাই ছিল। শেরিস প্রথমে জেদ ধরেছিল থাকবে বলে, কিন্তু তার এমন অবস্থায় ডক্টর রাত না জাগা এবং আরও নানা বিষয়ে খেয়াল রাখতে বলেছে। তাই পরিস্থিতি চাপে পড়ে সেও মানতে বাধ্য হয়েছে। কিন্তু প্রতিদিন মিস জেনি আর মিসেস লিলি আর শিফার সাথে হসপিটালে আসা যাওয়া করতো। আজ যেহেতু আয়নকে রিলিজ দেবে তাই সকাল থেকে অন্তু শিহাব হসপিটালেই আছে। শেরিস আর শিফা দুইজন রেডি হয়ে বের হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। মিসেস লিলি আর মিস জেনি বাড়িতেই থাকবে। শেরিস আর শিফা দুইজনে আজ ট্যাক্সি নিয়েছে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। শিহাব আসতে চেয়েছিল কিন্তু শেরিস মানা করেছে, তাই তারা দুজনেই ট্যাক্সি করে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছে। মাঝ রাস্তায় হঠাৎ করে তাদের গাড়ির সাথে কারোর ধাক্কা লেগে যায়। টাল সামলাতে না পেরে শেরিস আর শিফা দুজনেই সামনের দিকে ঝুঁকে যায়। শেরিস ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে? আসলে ম্যাম, হঠাৎ করে গাড়ির সামনে কে চলে আসায় ধাক্কা লেগে গিয়েছে। আপনি বসেন, আমি গিয়ে দেখছি। ড্রাইভারের মুখে এমন কথা শুনে বিরক্তি নিয়ে শেরিস ও শিফা একসাথে বের হয়। গাড়িতে থেকে বের হয়ে দেখে যে তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিটা আর কেউ না, আয়নের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন তাকে হেল্প করা বৃদ্ধ লোকটি। শেরিস দেখে লোকটি অজ্ঞান হয়ে পড়ে আছে। শেরিস তাড়াতাড়ি করে লোকটির পাশে বসে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, তাড়াতাড়ি নাকি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। শেরিসের কথা শুনে শিফা বলে, তুমি এনাকে চেনো ভাবি? হ্যাঁ, সেদিন রাতে আয়নের গুলি লাগার পর উনি আমাকে হেল্প করেছিলেন। তুমি প্লিজ আমাকে হেল্প করো। হ্যাঁ। শিফা কথাটা বলার সঙ্গে সঙ্গে পিছন দিয়ে তার মাথায় কেউ খুব জোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে তার চোখ ঝাপসা হয়ে আসে। শিফা আর দাঁড়িয়ে থাকতে পারল না। এহেন কাণ্ডে শেরিস অবাক হয়ে যায়। উপরে তাকিয়ে দেখে ড্রাইভার হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। মূলত তিনিই আঘাত করেছেন শিফাকে। শেরিস যেই বসা থেকে উঠতে যাবে তখনই তার হাতে টান পড়ে। সে তাকিয়ে দেখে বৃদ্ধ লোকটি তার হাত আটকে ধরে রেখেছে। শেরিস কিছু বলতে যাবে তখনই বৃদ্ধ লোকটি বলে, কোথায় যাবি তুই? সেই দিনের সব প্ল্যান নষ্ট করে দিলি, আর তো তোকে ছাড়ছি না। বৃদ্ধ লোকটির কথা শেষ হওয়ার সাথে সাথেই চারপাশ দিয়ে কতগুলো ছেলে বার হয়ে আসে। তাদেরকে উদ্দেশ্য করে বৃদ্ধ লোকটি বলে, ধর মেরে, শালা অনেক কষ্ট ধরেছে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই ছেলেগুলো শেরিসের হাত পা বাঁধতে লাগলো। শেরিস জোরে জোরে হাত পা ছুটতে লাগলো। এই ছাড় তোরা, আমার কে আপনি? আর এসব কি বলছেন? আমাকে কেন ধরছেন? আমাকে ধরার জন্য কি চেষ্টা করছেন? হ্যাঁ, কি হচ্ছে এসব?
শেরিসের কথা শেষ হবার সাথে সাথে বৃদ্ধ লোকটি উঠে দাঁড়াতে দাঁড়াতে জোরে জোরে হাসতে লাগলো। বলল, তোর আবদারের বর তোকে সব জানালো, কিন্তু আমি কে সেইটা জানাতে ভুলে গেছে। বাহ বাহ। শিফা আশেপাশে কি হচ্ছে কোনো রকম বুঝে শেরিসকে আটকাতে চাইল। বৃদ্ধা লোকটি ড্রাইভারের থেকে লাঠিটা নিয়ে আরও একবার শিফার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়ে মাটিতে। এটা দেখে শেরিস খুব জোরে চিৎকার করে বলে, এই ছাড় বলছি, ভালো হবে না কিন্তু। তোরা কেউ ছাড় পাবি না, জানোয়াররা, ছাড়। বৃদ্ধা লোকটি খানিকটা ঝুঁকে এক হাত দিয়ে শেরিসের গাল টিপে ধরে বলে, বড্ড কথা বেরোচ্ছে না তোর মুখ দিয়ে, দাঁড়া। কথাটা বলে শেরিসের গায়ে থাকা ওড়নাটা খানিকটা ছিঁড়ে ওর মুখ বেঁধে দেয় এবং শেরিসকে সেই ট্যাক্সিতে করে নিয়ে চলে যায়। এদিকে শিফা কোনো রকমে দূরে ছিটকে পার্সটা নিয়ে তার থেকে ফোন বের করে কল করে অন্তুকে। অন্তু কল ধরতেই, প্লিজ তুমি যেখানেই থাকো এক্ষুনি চলে এসো। ওরা ওরা শেহরিশকে। পরের কথাগুলো আর বলতে পারল না, তার আগেই পুনরায় মাটিতে লুটিয়ে পড়ল শিফা। শিফার এমন কথা শুনে অন্তু জোরে জোরে বলল, কি 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 হয়েছে? কোথায় আছো তুমি? কারা কি করেছে? শেহরিনকে কি? অন্তু তখন আয়নের কেবিনেই ছিল। তারা সকলে রেডি হচ্ছিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ অন্তুর এমন কথা শুনে আয়নের বুঝতে বাকি রইল না কি হয়েছে, কারণ তার গুলি লাগার পর থেকেই তার মনে নানা রকম প্রশ্ন আসতেই থাকে। বুঝতেও পারলো যে কাজটা কারা করতে পারে। সঙ্গে সঙ্গে আয়ন শিহাবকে বলল, শিহাব, গাড়ি বের কর, কুইক। শিহাব আয়নের এমন কথার প্রত্যুত্তর করে বলল, কিন্তু স্যার আপনার এই অবস্থায় এমনভাবে বাইরে যাওয়া উচিত? শিহাবের এমন কথায় আয়ন কেবিন থেকে বার হতে হতে রেগে গিয়ে বলে, শালা, আমি কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নেই। বউ আমার না তোর, তোকে যেটা বলা হয়েছে সেটা কর, বাকিটা আমি বুঝে নেব। আমি মরে যেতে পারি, কিন্তু যেন আমার বউয়ের কিছু না হয়। ওকে আমি কিছুই হতে দেব না। তোকে যতটুকু বলা হয়েছে ততটুকু কর। আয়নের এমন কথায় শিহাব দৌড়ে কেবিন থেকে বার হয়ে গাড়ি বের করে অন্তু আয়নকে গাড়িতে নিয়ে এসে বসায়। আয়ন বলে, শিহাব, ড্রাইভিং সিট থেকে সর, আমি ড্রাইভ করব। কিন্তু আয়ন শিহাবকে বাধা দিয়ে বলে, কোনো কথা না, তোকে যতটুকু বলা হয়েছে ততটুকু কর। কথাটা বলে আয়ন ড্রাইভিং সিটে বসতে বসতে বলে, অন্তু, লোকেশন বল। শেফা সম্পূর্ণ কথা বলার আগে কলটা কেটে দিয়েছে। আমি লোকেশন ট্র্যাক করেছি, এই যে। গুড। কিছুক্ষণের মধ্যেই তারা সকলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছয়। গিয়ে দেখে শিফাকে ঘিরে কিছুজন দাঁড়িয়ে আছে। অন্তত তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে শিফার কাছে যায়। গিয়ে দেখে শিফা অজ্ঞান হয়ে পড়ে আছে। অন্তু শিফাকে কোলে তুলে গাড়িতে এনে বসিয়ে দেয়। তখনই আয়নের ফোনে কল আসে। কল রিসিভ করতেই, কি ভেবেছিলিস তুই এত সহজে সবকিছু পেয়ে যাবি? আমি বেঁচে থাকতে কখনো হতে দেব না। ঠিক যেভাবে তোর বাপ মাকে মেরেছিলাম এমনভাবে সবকিছু শেষ করে দেব। তোর বউ এখন আমার কাছে। কথাটা শুনে আয়নের হাত মুঠো করে নেয়। সঙ্গে সঙ্গে চোখ লাল হয়ে যায়, যেন মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আয়ন বলে, আমার বউয়ের গায়ে যদি একটা টোকাও লাগে তো বলে দিচ্ছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। না, আমারও মন মানছে না যে তোর এত সুন্দর বউকে মেরে ফেলি। সেই দিনই তোর বউকে মারতে চেয়েছিলাম, তারপরে তোকে, কিন্তু দুর্ভাগ্যবশত তোর বউয়ের কপালে লাগা গুলিটা তুই খেলি বুকে। আহা, কি ভালোবাসা! তোর বাপ তো তোর মা এরকম ভালোবাসতো, কিন্তু কি জানিস, আমি না এই ভালোবাসা দেখতে পারি না। সেদিন তুই মরলে তো আমার সব প্ল্যানই নষ্ট হয়ে যেত। ওই জন্য তোকে বাঁচানোর জন্য ওই ভিড়ের মধ্যে আমি এগিয়ে গিয়েছিলাম। ভাগ্যের কি পরিহাস, তোর বউ আমারে ভালো মানুষ বলে বিশ্বাস করে নিল। তুই চিনলেও তোর বউ তো আমাকে চেনে না। ওর থেকে ভালো তোর বউকে না মেরে চল একটা খেলা খেলি। জানোয়ারের বাচ্চা, আমার বউয়ের গায়ে যদি একটা টোকাও লাগে আমি বলে দিচ্ছি আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর কি লাগবে বল? আরে আরে থাম থাম, খেলাটা তো শোন। আমি একটা জায়গার লোকেশন SMS করে দিচ্ছি। চুপচাপ যে টাইমে বলবো সে টাইমে সেখানে চলে আয়। সাথে আমার কিছু দলিলে সাইন করবি।
আর তোর ব্যাংকে যা টাকা আছে আমাকে ট্রান্সফার করবি। সঙ্গে সঙ্গে বউ তোর, তুই তোর রাস্তা আর আমি আমার রাস্তা। ভবিষ্যতে কেউ কোনোদিন আর কাউকে মুখ দেখাবো না। বল রাজি? যদি রাজি হোস, তোর বউকে আমি সত্যি বলছি একটা ফুলের টোকা পর্যন্ত দেব না। আর হ্যাঁ, তুই একা আসবি, খবরদার কোনো পুলিশ বা কাউকে নিয়ে আসার হিম্মত করবি না। মনে রাখ, তোর বউ কিন্তু আমার কাছে। গোলজার মোহাম্মদ, কাজটা কিন্তু ঠিক করলি না। একদম আমি রাজি, কিন্তু খবরদার আমার বইয়ের গায়ে যেন একটা টোকাও না লাগে। যদি কিছু হয় তাহলে তোর কি হাল হবে তুই নিজেও জানিস না। অপর পাশের গোলজার মাহমুদ জোরে জোরে হেসে উঠলেন, বললেন, তুই আমার কথা, আমি তোর বউকে কিছু করব না। ওকে, ডিল ডান। সময় মতো চলে আসিস। কথাটা বলেই গোলজার মাহমুদ ফোন কেটে দেয়। হসপিটালের বেডে শুয়ে আছে শিফা। ডক্টর জানিয়েছে মাথায় জোরে আঘাত লাগায় অজ্ঞান হয়ে গিয়েছে। এছাড়া সিটি স্ক্যান করেও দেখা হয়েছে খারাপের কিছু নেই। গোলজার মাহমুদ শেরিসের সামনে দাঁড়িয়ে আছেন। শেরিসকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। শেরিস অনেকক্ষণ ধরে ছোটার জন্য হাত পা চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই সে সফল হতে পারেনি। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে যায়, কিন্তু এখন গোলজার মাহমুদকে সামনে রেখে আবারও উত্তেজিত হয়ে আওয়াজ করতে থাকে। গোলজার মাহমুদ শেরিসের কাছে গিয়ে তার মুখের বাঁধন খুলে দেয়। সঙ্গে সঙ্গে শেরিস চিৎকার করে বলে, এই জানোয়ারের বাচ্চা, ছাড় আমাকে, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, ছাড়। কথাটা বলেই সে চেয়ারের সাথে জোরে জোরে হাত পা নাড়াতে থাকে। এক পর্যায়ে চেয়ার সমেত মাটিতে পড়ে যায়। তা দেখে গোলজার মাহমুদ জোরে জোরে হাসতে থাকে। তার হাসির আওয়াজ এতটা জোরে যেন চারিদিকে বাজছে। তিনি বললেন, না, চিন্তা নেই, তোরে কিছু করব না, কিন্তু একদম কিছু করব না তা বললে তো হয় না। একটু কষ্ট কর, তোর বর না আসা পর্যন্ত। কথাটা বলেই তিনি নিজে বসে আবারও শেহরিসের মুখের বাঁধন আটকে দেয়। এভাবেই মাটিতে পড়ে থাকলো শেহরিস। রাত 10টা। আইন গোলজার মাহমুদের দেওয়া লোকেশন অনুযায়ী এগিয়ে যাচ্ছে। যে লোকেশনটা তাকে দেওয়া হয়েছে সেই লোকেশনটা শহরের একদম বাইরে জঙ্গলের মধ্যে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা ছোট্ট খামার বাড়িতে। আয়ন গাড়ি থেকে নেমে চারপাশটা ভালো করে লক্ষ্য করে এগিয়ে যেতে থাকে। পরনে তার ধূসর রঙের টি শার্ট আর কালো ট্রাউজার। মাথার চুলগুলো এলোমেলো অবস্থাতেই, চোখগুলো টকটকে লাল হয়ে আছে। হঠাৎ করে তার সামনে একটা ব্যক্তি এসে দাঁড়ালো, বলল, এদিকে আসুন, চেকিং করব। কোনো রকম অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করবেন না। আয়ন কিছু না বলেই দুহাত তুলে দিল। ব্যক্তিটি ভালো করে চেক করে নিল। তারপর ব্যক্তিটি ইশারা করতে বার হয়ে আসলো। গোলজার মাহমুদ আয়নের গম্ভীর কণ্ঠে হাত মুঠো করে বলল, শেহরিস কোথায়? আরে আরে, দাঁড়া দাঁড়া, তোর বউ ঠিক জায়গায় আছে, আগে আমাদের ডিলটা তো হতে দে। আয়ান আগের মতোই গম্ভীর কণ্ঠে বলল, দে। এই তো, এবারে লাইনে এসেছিস। তোর বাপ যদি এই কাজটা করতো তাহলে আর এত লোকের প্রাণও যেত না, আর আজকে এই দিনটা দেখতে হতো না। আহারে তোর বউটা। কথাটা শোনা মাত্রই আয়ন প্রচণ্ড রেগে যায়, আর মাথার শিরা উপশিরা ফুলে ওঠে। বলে, চুপচাপ পেপার দে, সাইন করে পেপার নেবি, আর আমার বউকে আমার কাছে দেবি, ঠিক যেমন ভাবে ওকে নিয়ে গিয়েছিলি অমন ভাবে। গোলজার মাহমুদ মুখ বাঁকিয়ে হাসলেন। তারপরে হাতে থাকা পেপারসগুলো আয়নের দিকে আগিয়ে দিলেন। আয়ন নিঃশব্দে সাইন করে দিল। বলল, এবার আমার বউকে ফেরত দে। উফ উফ, এটা তো কথা হয়নি, এখনো বাকি আছে। তোর ব্যাংকে যা টাকা আছে এক্ষুনি আমার ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার কর। ব্যাস, শেষ আমাদের দিন, আর কিছুই না। আয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। পকেটে থাকা ফোনটা বার করে নিঃশব্দে তার ব্যাংকের সব টাকাগুলো গোলজার মাহমুদের ব্যাংকে ট্রান্সফার করলো। গোলজার মাহমুদের ফোনে নোটিফিকেশন আসতেই তিনি জোরে জোরে হেসে উঠলেন, বললেন, আমি ভাবতেও পাইনি তুই এত সহজে মেনে নিবি। যাই হোক, এখন তোর সব কোম্পানি আমার নামে। গোলজার মাহমুদ কিছুক্ষণ থামেন, তারপর আরও জোরে জোরে হেসে উঠে বলেন, শালা জানোয়ারের বাচ্চা জানোয়ার, এত সহজে আমাকে বিশ্বাস করে নিলি? গোলজার মাহমুদ হাত দিয়ে কিছু একটা ইশারা করলো। সঙ্গে সঙ্গে কটেজটি জ্বলে উঠল। গোলজার মাহমুদ জোরে জোরে হেসে উঠলেন, বললেন,
এত সহজে আমার হাত থেকে তো কেউ ছাড়া পাবে না। আমার ভাইকেও মেরেছিস তুই। দেখ, পারলে তোর বউকে বাঁচিয়ে নে, আর না হলে দুজনেই জ্বলে পুড়ে মর। কথাটা বলেই যে না পালাতে যাবে গোলজার মাহমুদ, অমনি শিহাব সজোরে লাথি মারে গোলজার মাহমুদের পায়ে। সঙ্গে সঙ্গে গোলজার মাহমুদ বসে পড়ে। তখনই পাশ দিয়ে বেরিয়ে আসে পুলিশ। গোলজার মাহমুদ চিৎকার করে বললেন, তুই ঠিক করলি না, পস্তাবি কিন্তু খুব। গোলজার মাহমুদের এমন কথায় এবার আয়ান হেসে উঠল, বলল, আগে নিজে তো বাস। এই দেশের সরকারের নিয়ম নিশ্চয়ই ভালো করে জানিস। আগে দেখ যে পুলিশের কাছে ধরা পড়েছিস, এ জন্মে তোর ছাড় হয় কিনা। কথাটা বলেই আয়ান দৌড়ে ঢোকে জ্বলন্ত কটেজে। কোনো রকমে ভিতরে প্রবেশ করে দেখে শেরিশ মাটিতে শুয়ে অজ্ঞান হয়ে আছে। এক মুহূর্তে শেরিশের এমন অবস্থা দেখে আয়ান প্রচণ্ড রেগে যায়। পরক্ষণের সঙ্গে সঙ্গে শেরিশের কাছে গিয়ে তার হাত পা মুখ খুলে কোলে তুলে নিয়ে বের হয়ে আসে। সময়টা গ্রীষ্মের শেষ, শীতের শুরু, হালকা হালকা ঠান্ডা আবহাওয়া। আব্বু ততন যাবে? আয়ান সেজুদিকে কোলে নিতে নিতে বলে, এই তো আম্মু, আমি তো রেডি। দেখো তোমার আম্মু এখনো রেডি হয়নি। শেরিশ ওয়াশরুম থেকে শাড়ির কোচা ঠিক করতে করতে বার হতে হতে বলে, এই আমার নামে একদম দোষ দেবেন না। আপনার মেয়ে রেডি করতে করতে আমার লেট হয়ে গেছে, বুঝেছেন? এই আম্মু, পাপ্পাকে তিতো তুলবে না, তুমি চুপচাপ রেডি হও তো। বাপকা বেটি, একদম বাপের কার্বন কপি। মায়ের এমন কথা শুনলে ছোট্ট সেজুতি পিছন ঘুরে তার পাপার কোলে উঠে পড়ে। আয়ন সেজুতিকে কোলে নিয়ে ঘরের সোফায় বসে দেখে শেরিশ চুল আঁচড়াচ্ছে। পরনে তার নীল রঙের শাড়ি। অবশ্য আজ আয়ানও নীল রঙের পাঞ্জাবি পরেছে, সাথে তাদের মেয়ে সেজুতিও নীল রঙের ফ্রক পরেছে। শেরিশ আগের থেকে একটু মোটা হয়েছে অবশ্য। মা হবার পর সকলেরই শরীরের গঠন পরিবর্তন হয়, শেরিশের ক্ষেত্রেও তাই। কিন্তু স্বভাব চাঞ্চল্য এখনও আগের মতোই আছে। আয়ন এক দৃষ্টিতে শেরিশকে দেখছে। শেরিশ রেডি হয়ে আয়নের উদ্দেশ্যে বলে, কি মিস্টার মির্জা, চলেন নাকি? এমনভাবে কি দেখছেন? আয়ন সোফা থেকে উঠে শেরিশের সামনে দাঁড়িয়ে এক হাতে সেজুদিকে কোলে নিয়ে অপর হাত শেরিশের মাথায় রেখে কপালে আলতো করে চুমু খেয়ে বলে, হারিয়েছি আমি তোমার মুগ্ধতায়, বিলীন হয়ে গেছি তোমার চোখের মায়ে, তোমার হাসি ঝিলিক মধুর শব্দের সুরে ভুলে গেছি আমি। স্বপ্নে ভাসছি দূরে, যতবারই তুমি সামনে এলে পৃথিবী যেন থেমে যায়। একই খেলা, তোমার চোখের আলো, চিরন্তর আশা। হারিয়ে গেছি আমি, তাতে কিসের আশা? তোমার মধুর ভাষা বাতাসে ভাসে, এমন এমন দৃশ্য, এক মোহ যে স্থির করে রেখেছে। হারিয়ে গেছি আমি আমার নিজস্বতায়, এখন আমি শুধু তোমার মুগ্ধতায়। হয়েছে আপনার কবি কবি ভাব, এবার চলেন নাকি? তারা আজ তিনজনে সারাদিন বাহিরে ঘুরবে। মূলত তাদের মেয়ের আবদার। হ্যাঁ, সে যদি হচ্ছে আয়না শেরিশের মেয়ে, বয়স 2.5 বছর মাত্র, কথা বলতে শিখেছে। আয়নের মায়ের নামে নাম রেখেছে আয়ান। মেয়েটা দেখতেও হয়েছে আয়নের মায়ের মতোই। সে যদি যখন 1.5 মাস পেটে, তখনই তার বাংলাদেশে ফিরে আসে, সেই চিরচেনা বাড়িতে যেখানে আয়ন শেরিশের ছোটবেলা কেটেছিল। আয়ন এখন বাংলাদেশের অফিস সামলায়। কানাডার অফিসে মূলত আয়নের মামা দেখাশোনা করে। শিহাবরাও বাংলাদেশে এসেছে সেজুতি হওয়ার কিছুদিন আগেই। আয়নদের সাথে মিস জেনিও এসেছে। মিসেস লিলিকেও আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি তার মাতৃভূমি ছেড়ে আসতে চাননি। মাঝে মধ্যে তিনি বাংলাদেশে ঘুরতে আসেন। আয়ন সব ব্যবস্থাই করে দেয়। অন্তু আর শিফাও কিছুদিন পর একেবারে বাংলাদেশে ব্যাক করবে। সেজুতি হওয়ার সময় সকলেই ছিল, কিন্তু আবার যে যার কর্মস্থানে ফিরে গেছে। একটা পার্কের মধ্যে একটা চেয়ারে আয়নের কাঁধে মাথা দিয়ে বসে আছে শেহরিশ। সামনে সেজুতি খেলা করছে। সময়টা গধূলি বেলা। শেহরিশ হঠাৎ বলে উঠল, অনেক ভালোবাসি আপনাকে। আয়ন মুচকি হেসে গান ধরে, পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে।